আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 95 ব্যাচের আজকে 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস। তো আমরা মোটামুটি জানি, আজকে যেহেতু কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস, আজকে হলো 13তম ক্লাস। তার মানে এর পরবর্তী ক্লাস, আই মিন আমাদের এর পরবর্তী ক্লাস কবে, আমাদের হলো 10 তারিখ, তাই না? তাহলে আমাদের এক্সাম কয় তারিখ হবে? এক্সাম আমাদের রবিবারের 10 তারিখ এক্সাম হবে। ঠিক আছে, এক্সাম নিয়ে মোটামুটি আমরা সবাই জানি, এবং আপনাদের কাছ থেকে বেশিরভাগই আমি রিপ্লাই পেয়েছি যে এক্সাম নিয়ে নতুন কিছু বলা লাগবে না। তো আমি আবারও আপনাদের জাস্ট ছোটখাটো ভাবে এইটুকু বলে রাখি যে আমাদের মিড টার্ম এক্সাম কবে হচ্ছে। ছুটি থাকুক আর যা থাকুক, মিড টার্ম এক্সাম দিতে তো আর সমস্যা নেই, তাই না? মিড টার্ম এক্সাম কটার দিকে হবে আমাদের? ঠিক আমাদের যেহেতু রবি মঙ্গল বৃহস্পতি, তো আমাদের 10টায়, 10 তারিখ, 10 আগস্ট 2025, 7 PM। আমি এটা সুন্দর মতো আপনাদের ক্লিয়ার করে দিই। আমি নর্মালি আমাদের জুম এর ক্লাস আমি আগে দিই, কিন্তু এক্সামের পোস্ট কখন পাবেন? ঠিক 7টায়, ঠিক আছে? এর আগেও পাবেন না, পরেও পাবেন না। এই কথাটি আমি কেন ক্লিয়ার করছি? কারণ অনেকে মেসেজ দেওয়া শুরু করেন, স্যার এখনো কেন পোস্ট দিচ্ছেন না। কেন পোস্ট দিচ্ছে না বুঝতে পারছি। ঠিক 7টার দিকে আমরা পোস্ট পাবো। ওকে, তো আমরা এখানে এসে ওয়েট করব, ঠিক 7টার দিকে আমরা পোস্ট পেয়ে যাব। আর আমরা এক্সামের গাইডলাইন সবাই জানি। আমাকে একটু মেসেজে জানান, স্যার এক্সামের গাইডলাইন যেরকম আমার এমসিকিউ এর মার্ক আমরা দেখতে পারবো, রিটেনের মার্ক পরবর্তীতে আমরা জানবো, আমাদের কত মার্কে পরীক্ষা হবে, এগুলো সম্পূর্ণ আমরা কিন্তু মোটামুটি জানি। যদি কেউ না জানেন তাহলে বলেন, স্যার আমরা এগুলো আজকে নতুন শুনছি, একটু ক্লিয়ার করেন। আমরা সবকিছু জানি, শুধু আমি এখানে দেখতে পাচ্ছি জানি জানি। তো আমরা নতুন, তাহলে কিছু যেহেতু জানার নেই, তাহলে আমরা ক্লাসে চলে যাই। তো সবাই আমরা আমাদের এক্সামের গাইডলাইন সবই জানি। শুধু আমাদের জানা দরকার ছিল আমাদের নেক্সট, ছুটি থাকুক আর যাই থাকুক এক্সাম দিতে সমস্যা নেই। আমরা মোবাইল ইউজার হই আর পিসি ইউজার হই। যদি মোবাইল ইউজার হই, এখানে লিঙ্কটা থাকবে এরকম, জাস্ট কপি করে আমরা আমাদের গুগল ক্রোমে নিয়ে নিব, ঠিক আছে? না, এরকম কোনো আলাদা আলাদা পাস করা দরকার নেই। টোটাল আমরা 35 নাম্বার আনলেই হবে, পাস মার্কটা আনলেই হবে, ঠিক আছে? পাস মার্ক আমি লিখে দিব, নোটিশটা খুব ভালো মতো পড়বো তাহলেই হবে। ওকে, তো আমি যেটা বললাম, এখানে যে লিঙ্কটা থাকবে, লিঙ্কটা কপি করে আমরা যদি মোবাইলে নেই, নিয়মটা তো আমি অলরেডি এখানে লিঙ্ক ক্লিক করলেই তো আপনারা যেতে পারবেন, এটা তো থাকবেই। ওকে, আর আমি এইটাও আপনাদের বলেছি, যারা ভিউ রেজাল্টস দেখতে চান তারা যদি মোবাইলটা, অবশ্যই আমাদের মোবাইল ইউজার, তারা যদি গুগল ক্রোমে এক্সামটি দেন, মোবাইলের গুগল ক্রোমে এক্সাম দেন, তাহলে 100% ভিউ রেজাল্টস দেখতে পারবেন। মনে আছে আমাদের সবার? আর যদি ফেসবুক অ্যাপে এক্সামটি দেন, ভিউ রেজাল্টস অপশনটি আসতেও পারে, নাও আসতে পারে। মোটামুটি বিষয়টি ক্লিয়ার আছে? ফার্স্ট অফ অল, ডিজে ভাইয়া, ডিজে আপু, আমি কিন্তু ম্যাম না, আমি স্যার। আর রিটেনের জন্য কেমন ভাবে প্রিপারেশন নেবেন এটা আমি অলরেডি অনেকবার বলেছি, ঠিক আছে? আমি হিন্ট কিন্তু অনেকগুলো দিয়েছি, সবার মনে আছে না? হিন্ট কিন্তু অনেকবার দিয়েছি আমি, যে আমার প্রিভিয়াস ক্লাসগুলো আমি আপনাদের কিন্তু এমন যা যা পড়িয়েছি তার বাইরে আমি কিছু দিব না, ঠিক আছে? তো আমরা যা যা পড়েছি সবই আমরা একটু দেখব, আর আমার ক্লাস যেগুলো আমি করিয়েছি, হোমওয়ার্ক গুলো একটু আমরা দেখব, ঠিক আছে? DJAY সামথিং সামথিং আপু। ওকে, আশা করি বুঝতে পারছি। তো আমরা এখন আর এগুলো নিয়ে টাইম পাস না করে আমরা ক্লাসে চলে যাই। ওকে,
তো আজকের ক্লাস টপিক কি? আজকের ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। আজকেরটাও কিন্তু থিওরিটিক্যাল ক্লাস, অনেকটাই একটু বোরিং টাইপের ক্লাস, তাও আমরা একটু বুঝার ট্রাই করি। গত ক্লাসেরটাও বোরিং টাইপের ছিল, আজকেরটাও হলো আমাদের বোরিং টাইপের ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস, কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এর আগে থেকে জেনে এসেছি কিওয়ার্ড কিন্তু অনেক টাইপের হয়। তো কিওয়ার্ডটা আসলে কি কি সাইজের বা কি কি শেপের হয় সেটা কিন্তু আমরা জানি না। তো কি কি শেপের হয় বা কি কি টাইপের আমরা ইউজ করতে পারি, তো যদি আমি সেটাকে ভাগ করি, কিওয়ার্ডটা আমার কয় কয় শেপের বা কি কি ভাবে আমরা ইউজ করতে পারি। তো কিওয়ার্ড ক্যাটেগরি ওয়াইজ কয় ভাগে ভাগ করা যায়? ক্যাটেগরি ওয়াইজ আমি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, যেটা যে কিওয়ার্ড দিয়ে আপনি কাস্টমারকে সংজ্ঞায়িত করবেন, ঠিক আছে, সেটাকে আমি কি বলছি? কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। তারপরে হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড কি? যে কিওয়ার্ড দিয়ে আপনি প্রোডাক্টকে সংজ্ঞায়িত করবেন বা প্রোডাক্টকে চেনাবেন। আরেকটি হলো জিও টার্গেটিং কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আপনার লোকেশনকে টার্গেট করবেন। তো আমরা বুঝতে পারলাম যে ক্যাটেগরি ওয়াইজ আমরা কিভাবে এটি কিওয়ার্ডকে ভাঙাতে পারি। এখন যদি স্যার জিজ্ঞেস করেন যে স্যার এই তিন ভাগে কি আমরা কিওয়ার্ডকে ভাঙাতে পারি, আর কোনো ওয়ে নেই? হ্যাঁ, আরো অনেক ওয়ে আছে আমি কিওয়ার্ডকে ভাঙাতে পারি। কিওয়ার্ডের যে সাইজ আছে, একটা ছোট, একটা বড়, একটু আর একটু লম্বা, একটু গ্রুপ, এভাবে করে আমি কিওয়ার্ডকে আরো বিভিন্ন ভাবে সাজাতে পারি। কি কি ভাবে? কিওয়ার্ডকে আমি যদি ওর সাইজ দেখে ওকে আমি যদি ভাঙাই, তাহলে কয় ভাগে ভাঙাতে পারি? পাঁচ ভাগে। কি কি ভাবে? প্রথমটি হলো শর্ট টেল কিওয়ার্ড, মানে ছোট। তারপরটা কি হতে পারে? ইউ গেসড ইট রাইট, লং টেল কিওয়ার্ড, মানে একটু লম্বা। তারপরে এখন যদি আমি একটি কিওয়ার্ডকে একটি গ্রুপ হিসাবে ভাগ করতে চাই, তাহলে সেটা হলো সাব গ্রুপ কিওয়ার্ড। এখন আমাদের কিছু কিওয়ার্ড আছে যেটা আমাদের কিছু সময়ের জন্য ব্যবহার হয়, সেটি হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। এখন আরো কিছু কিওয়ার্ড আছে যেটা আজীবন সব সময় মানুষ ব্যবহার করে, সেটি হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। আমি এগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, এক্সাম্পল দিয়ে বুঝাবো। আগে আপনারা বলেন কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে নাকি হয়নি? এই সবগুলো কিওয়ার্ডে কিন্তু আমরা মোটামুটি ব্যবহার করে থাকি, এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সবগুলোই আমাদের ইউজ করা লাগবে, জাস্ট আমরা নামটা জানতাম না। সবাই কি বুঝতে পারছেন? আমি যে আপনাকে সবগুলো একটা শর্ট ডেফিনেশন দিয়েছি, আমরা ডিটেলস ভাবে জানবো, কিন্তু আমরা যে কয়জন আছি সবাইকে বুঝতে পারছি? আমি সবাইকে মানে একটি স্ক্রিনে সবকিছু বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি, যাতে আমাদের পরবর্তীতে যখন আমরা সবগুলো ডিটেলস ভাবে দেখতে যাইব, তখন আমাদের যাতে বুঝতে বা গ্রাস্প করতে ইজি হয়। ওকে, তো আমরা তাহলে এই ক্যাটেগরি, এই সবগুলো একটা একটা করে বুঝার ট্রাই করি, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি বুঝতে যাচ্ছি? কাস্টমার ডিফারিং কিওয়ার্ডস, না? তাহলে কাস্টমার ডিফারিং কিওয়ার্ডস কাকে বলে? তো কাস্টমার ডিফারেন্স কি? যেটা দিয়ে আমি কাস্টমারকে বুঝাই। তো এগুলো কিওয়ার্ড যা আপনার যেসব কাস্টমারকে আকর্ষণ করতে চান বা ফোকাস করতে চান, সেসব কাস্টমারকে ফোকাস করি। যেরকম আমার পটেনশিয়াল কাস্টমার যে শব্দগুলি ব্যবহার করলে প্রোডাক্ট সার্ভিস খোঁজার সময় সার্চ করতে পারে, সেগুলো আমরা এই ধরনের কিওয়ার্ডস ব্যবহার করে ইউজ করতে পারি। জাস্ট ইমাজিন, আমি একটা উদাহরণ দিই, আপনি আরো ক্লিয়ার হবেন। যেমন ধরেন, আপনি কিছু বিগিনার বা নতুন নতুন শুরু করছে এমন কিছু লোকদের জন্য বা কাস্টমারের জন্য জুতা বা রানিং শু বিক্রি করতে চান, তাহলে তাদের জন্য তাদেরকে টার্গেট করে একটি যদি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড আপনি ক্রিয়েট করতে চান, তাহলে আপনার কিওয়ার্ডটির নাম কি হবে? বেস্ট রানিং শু ফর বিগিনার্স, তাই হবে না? এখানে আমরা কাকে সিলেক্ট করছি বা কাকে ডিফাইন করা ট্রাই করছি? কাস্টমারকে না? বেস্ট রানিং শু ফর বিগিনার্স, তাই না? আমরা প্রোডাক্টকে না, কাস্টমারকে টার্গেট করছি। অথবা আমরা কি করতে পারি? অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স,
ঠিক না? আমাদের টার্গেট কি? বিগিনার্স। তো যেগুলো নতুন রানারদের জন্য সর্বাধিক প্রাসঙ্গিক বা আকর্ষণীয়। এখন যদি আমি গুগলে একটু সার্চ দিই, অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন, তো আমরা এখানে অনেক টাইপের রেজাল্ট আমরা পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স একটি ভালো কিওয়ার্ড এবং এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি 2024-এ আপনি এখন সার্চ দিলেও কিন্তু এরকমই একটি রেজাল্ট পাবেন, ঠিক আছে? যদি এখন 2025, এখনো কিন্তু 2024-এর সেই রেজাল্টগুলো আমরা দেখতে পাই। তো যাই হোক, সেটা আমাদের মেইন ব্যাপার না। মেইন ব্যাপার হলো যে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স এটা কিন্তু একটি ইউজেবল কিওয়ার্ডস, ঠিক আছে? তো আমরা এইভাবে করে কিওয়ার্ড বানাতে পারবো না। আমরা যখন এভাবে কিওয়ার্ড রেডি করব, তখন আমাদের বিষয়টি কি হবে? আমরা কাস্টমারকে ডিফাইন করছি। তাহলে আমাদের প্রোডাক্ট ডিফাইন কিওয়ার্ড কি হতে পারে? প্রোডাক্ট ডিফাইন কিওয়ার্ড হলো এই কিওয়ার্ড সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করে, ঠিক আছে? তার মানে আপনি যখন একটি প্রোডাক্ট সেল করবেন, তার বিশেষণ বা তার যে গুণ যেগুলো আছে, সেগুলোকে যখন আপনি সুন্দর মতো উপস্থাপন করছেন, সেগুলোকে আমরা কি বলছি? প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। তো আমি যদি একটা উদাহরণ দিই, যদি আপনি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল বিক্রি করেন, তাহলে আপনার প্রোডাক্ট ডিফাইনিং ওয়ার্ড কি হতে পারে? তো আমরা এইগুলো ক্ষেত্রে প্রোডাক্ট ডিফাইনিং ওয়ার্ড ক্ষেত্রে একটু আগে আমি ব্যবহার করলাম কি? বিশেষণ। তো আমরা ওই প্রোডাক্টের যত বিশেষণ আছে, মানে যত গুণ আছে, সবই ব্যবহার করব। যেমন রিইউজেবল, স্টেনলেস স্টিল, এগুলো সব আমরা বিশেষণ ব্যবহার করছি না? তো রিইউজেবল, স্টেনলেস ওয়াটার বটল, তো এগুলো আমরা ব্যবহার করে যদি একটু গুগলে সার্চ দেই, আপনি আমরা দেখি তো আমাদের কোনো রেজাল্ট আসে নাকি আসে না? যদি সার্চ দেই, আমরা কি পাচ্ছি? রিইউজেবল স্টেনলেস ওয়াটার বটল, আমরা দেখতে পাচ্ছি রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল। তো কেন এরকম আসলো? আমরা খুব ভালো মতো বুঝতে পারছি এটা কেন আসলো। যে এইগুলো প্রোডাক্টের মধ্যে এই কিওয়ার্ডস ব্যবহার করা হয়েছে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? মেবি আমরা বিষয়টি বুঝতে পারছি। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তারপরে আমাদের লাস্ট বিষয়টি কি ছিল? ক্যাটেগরি ওয়াইজ, সেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড, তাই না? তাহলে জিও টার্গেটিং কিওয়ার্ড যদি আমি দেখি, লোকেশন টার্গেট করে আমরা যদি কিওয়ার্ড রেডি করি, তাহলে সেটাকে আমরা কি বলি? জিও টার্গেটিং কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো নির্দিষ্ট লোকেশন টার্গেট করার জন্য ব্যবহৃত হয়, এবং সেই শহরগুলো বা অঞ্চলগুলোকে বা দেশের নাম এগুলো থাকে এগুলোতে, ঠিক আছে? তো এগুলো হলো আপনার নিউ ইয়র্কে, মনে করেন একটি পিৎজা শপ চালান, তাহলে তাকে যদি আপনি টার্গেট করে এটি জিও টার্গেটিং কিওয়ার্ড আপনি করেন, তাহলে আপনার এই কিওয়ার্ডটি কি হতে পারে? বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক, ঠিক আছে? তাহলে এখানে আপনি এই যে কিওয়ার্ডটা বেস্ট পিৎজা শপ বা বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক, এই যে আমরা কিওয়ার্ডটি ব্যবহার করছি, আমি যদি এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিই, তাহলে আমরা কি পাই? আমরা কিন্তু বেস্ট পিৎজা নিউ ইয়র্ক এটা পাচ্ছি। আই লাইক টু অ্যাড উপরে, এটি কিন্তু গুগলের ফার্স্ট পেজ না। কেন? এর উপরে কিন্তু কিছু আছে, আমরা কি জানি উপরে কি আছে? উপরে কিন্তু এইও দিয়ে ভরা, ঠিক আছে? কেন এইও দিয়ে ভরা? এগুলো কিন্তু প্রায় আমরা এফএকিউ থেকে শুরু করে অন্যান্য টাইপের পোস্টে এগুলো দেখি, তাই না? আর গত ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছি না যে এইও কিন্তু এই টাইপের কোশ্চেন আনসার গুলো বেশি ধরে। তারপরে দেখেন আমরা ফার্স্টে কি পাচ্ছি? রেজিট। রেজিটিটও কিন্তু একই রকমই কোশ্চেন গুলো কিন্তু সে আনসার দিয়ে থাকে। তো আমরা কি দেখতে পারলাম? গত ক্লাসে যে আপনাদের সাথে এক্সট্রা ইফেক্ট গুলো ছিল আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের, যদিও আমাদের কোর্সের সাথে ইনক্লুড নাই, তাও আমরা বিষয়টি বুঝতে পারছি, ঠিক আছে? যে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপের আর্টিকেল গুলো যে উপরের দিকে আসে, এরপরে আমাদের এসইও টাইপ গুলো যে এখানে আসছে,
ঠিক আছে? তো এরপরে এখানে এই পোস্টগুলো কেন আসছে? কারণ এই বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক, এই আর এই কিওয়ার্ডগুলো এইসব পোস্টের মধ্যে আসছে দেখি কিন্তু আসছে। তো আমরা বুঝতে পারলাম যে জিও টার্গেটিং কিওয়ার্ড একটি বেটার বা ইউজেবল কিওয়ার্ড, যেগুলো আমরা আমাদের একটি আর্টিকেল লিখি বা একটি পোস্ট লিখি, আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড কিন্তু ইউজ করতে পারি। আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা তিনটা ক্যাটাগরি কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। ঠিক আছে? তো নেক্সট কি, আমরা লেন্থ যে দিয়ে আমরা 5 ভাগে ভাগ করতে পারি সেটি আমরা একটু বুঝবো, এবং এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে প্র্যাকটিক্যাল লাইফে। তো ফার্স্টে হলো আমাদের শর্ট টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড গুলো কি, আমরা কিন্তু প্রায় ইউজ করি, এবং আমি আবারও বলছি এগুলো একটু ভালো মতো বোঝার ট্রাই করব। এগুলো সাধারণত 2 বা 3টি শব্দ দিয়ে ব্যবহৃত হয়, এবং এগুলো ব্রড বা জেনারেল কিওয়ার্ড। এগুলো সার্চ ভলিউম বেশি এবং প্রতিযোগিতাও আর কি বেশি। তো সার্চ ভলিউম বেশি এবং প্রতিযোগিতাও বেশি এবং শর্ট টেল কিওয়ার্ড। তাহলে আমি কোনগুলো কিওয়ার্ড এর কথা বলছি, আমরা যদি একটু উদাহরণ দেখি আমরা বুঝতে পারবো। আপনি যদি গুগলে সার্চ দেন যে ল্যাপটপ অথবা রানিং শু, একটু গুগলে সার্চ দিয়ে বা চিন্তা করে দেখি, ল্যাপটপ বা রানিং শু যদি সার্চ দেই, আমি কি বলছি ল্যাপটপ কম দামি হবে নাকি বেশি দামি হবে? স্টুডেন্টদের জন্য হবে নাকি বড় লোকদের জন্য হবে? অ্যাট দ্য সেম টাইম রানিং শু যদি লিখি, ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য নাকি ছোটদের জন্য নাকি বড়দের জন্য আমরা কিছু লিখছি, তার মানে এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো ব্রড বা জেনারেল কিওয়ার্ড। মানে এগুলোর সার্চ ভলিউম বেশি হবে নাকি কম হবে? এগুলো কিন্তু সার্চ ভলিউম বেশি হবে। অ্যাট দ্য সেম টাইম প্রতিযোগিতা কি হবে? বেশি হবে। আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলো বুঝতে পারছি। এখন আমরা ল্যাপটপ দিয়ে যদি একটু গুগলে সার্চ দেই, দেখেন আমি আপনাদের জন্য ল্যাপটপে গুগলে সার্চ দিয়ে একটি স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। অনেকগুলো সার্চ রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। তো কি জন্য সার্চ রেজাল্ট এত বেশি? কারণ ল্যাপটপ দিয়ে আমরা ঠিক মতো সিলেক্ট করছি না ল্যাপটপটি কি টাইপের, তাই না? তো আমরা শর্ট টেল কিওয়ার্ডের প্রতিযোগিতা কেন বেশি এবং সার্চ ভলিউম কেন বেশি, এটা আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম, তাই না? নেক্সট হলো লং টেল কিওয়ার্ড। তো আমরা এখন বুঝবো যে লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডটা কি? লং টেল কিওয়ার্ড হলো 3 বা 4 বা এর বেশি যদি ওয়ার্ড দিয়ে আমরা যেটা করি সেটা লং টেল কিওয়ার্ড। ঠিক আছে? তো আমরা যখন কিওয়ার্ড গুলোকে প্রায় 3 থেকে তার বেশি শব্দ দিয়ে করে আমরা একটি কিওয়ার্ড রেডি করি, এগুলো দেখা যায় আমাদের বেশি প্রতিযোগিতা কম থাকে এবং আরো বেশি টার্গেটেড থাকে। তার মানে কি, আমরা টার্গেট করে যখন একটি কিওয়ার্ড সুন্দর মতো রেডি করি সেগুলো কি হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড হিসেবে হচ্ছে। তো আমি একটি উদাহরণ দেই। আমরা একটু আগে যে কিউ কি ল্যাপটপ রেডি করেছিলাম সেটিকে যদি আমি একটু লং টেল করি, তাহলে আমাদের কি রকম কিওয়ার্ড আসে? ধরেন আমরা বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস বা বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট। এখন আমার কিওয়ার্ডটি একটি টার্গেট হলো না? কি টার্গেট হলো? আমরা দেখেন, ফার্স্টে আমি টার্গেট করছি বাজেট ল্যাপটপ, তারপরে আমি টার্গেট করছি বেস্ট বাজেট ল্যাপটপ, তারপর আমি টার্গেট করছি ফর স্টুডেন্টস। তাহলে আমার টার্গেটটি অনেক স্মল হয়ে গেল না? খুবই টার্গেট স্মল হয়ে গেল, এবং এখানে আমার প্রতিযোগিতা কম হবে না? যেরকম আমার সার্চ ভলিউম কম হবে সেরকম আমার প্রতিযোগিতাও কম হবে। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? আমাকে জাস্ট বলেন স্যার, আমি বিষয়টি ক্লিয়ার? ক্লিয়ার আমরা? একইভাবে আমাদের বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, প্রথমে রানিং শু বলছি, তাও আমরা বেস্ট বলছি, সবচেয়ে বেস্ট আর, তারপর অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি ফ্ল্যাট ফিট, সব ফিটের জন্য না,
যাদের ফিটটা ফ্ল্যাট। তো আমরা বুঝতে পারলাম আমাদের কেন সার্চ ভলিউম কম হবে, সেটাও আমরা ক্লিয়ার হয়েছি। প্রতিযোগিতাও কেমন কম হবে এটাও বুঝতে পারলাম। এবং আরো বেশি টার্গেটেড কেন হবে সেটাও আমরা ক্লিয়ারলি আমাদের বোঝা হয়ে গেল। ঠিক আছে। তো আমি যদি বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস দিয়ে একটু গুগলে সার্চ দেই, আমরা দেখতে পাচ্ছি বেস্ট চিপ ল্যাপটপ ফর 2025 পিসি ম্যাক একটি ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। নিচে রেজিট আছে, এটা আমাদের গুগলের ফার্স্ট পেজ থেকে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যেগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের এখন, আপনি যদি গুগলে সার্চ দেন তাই কিন্তু পাবেন। তো এটি কেন? এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য। এখানে আমরা বাজেট ল্যাপটপ, তার মানে এখানে কি বেশি দামি ল্যাপটপের আমাদের স্থান পাবে? মেবি স্থান পাবে না। কেন পাবে না? আমাদের সার্চ রেজাল্টে কিন্তু আমরা এরকম করে দেইনি। তো আমাদের যখন আর্টিকেল লিখবো আমরা এরকম করে যদি এই কিওয়ার্ডস গুলো ব্যবহার করি, যারা সার্চ দিবে তারা তখন আমাদের এই আর্টিকেল গুলো উপরের দিকে আসবে। বিষয়টা বুঝতে পেরেছি? মেবি আমরা বুঝতে পারছি। তারপরে নেক্সটে আমি কোন কোন কথা বললাম, যে গ্রুপ বা একটি নির্দিষ্ট গ্রুপকে যখন আমরা সিলেক্ট করব সেটি হলো সাব গ্রুপ কিওয়ার্ডস। তো সাব গ্রুপ কিওয়ার্ডসটা কি? এই ধরনের কিওয়ার্ডস নির্দিষ্ট একটি গ্রুপ বা নিশ বা ক্যাটেগরি মানুষকে সিলেক্ট করে যা ব্রডার মার্কেটের মধ্যে থাকে। যে আমি একজনকে সিলেক্ট করব বা একটি গ্রুপকে সিলেক্ট করব যে গ্রুপ মানে অন্যদের থেকে আলাদা। তো আমি একটু উদাহরণ দিই, আমরা বুঝতে পারবো। আমরা ল্যাপটপে যেহেতু যাচ্ছি, ল্যাপটপেই যাই। তো ল্যাপটপের এমন একটি গ্রুপ আছে যারা অনেক বেশি খরচ করতে ইচ্ছুক, আবার অনেক বেশি খরচ করতে ইচ্ছুক না। যেমন আমি যদি একটু সার্চ দেই, ল্যাপটপের একটি ব্রড ক্যাটেগরির মধ্যে আমরা সাব গ্রুপ কিওয়ার্ড কি করতে পারি? ল্যাপটপ, গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। তো আমরা মোটামুটি যারা গেমিং ল্যাপটপ সম্পর্কে জানি, গেমিং ল্যাপটপ নর্মালি 1 লাখ টাকা দিয়ে আসে না। ঠিক আছে, আপনি যদি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন বা একটু রিসার্চ করেন, অফিসিয়ালি গেমিং ল্যাপটপ 1 লাখ টাকার কাছাকাছি আসবে না। তো কোনগুলো আপনি 1 লাখ টাকার মধ্যে পাবেন? নয়তো যেগুলো আর কি আনঅফিসিয়ালি আসবে বাইরের দেশ থেকে, মানে ওয়ারেন্টি ছাড়া, অথবা 2 বছর বা 1 বছর হয়ে গেছে এরকম কিছু যে ল্যাপটপ যেগুলো আছে, মানে একবারে লেটেস্ট যেগুলো নেই, সেগুলো কিন্তু আমরা 1 লাখ টাকা দিয়ে পাবো। তো আমরা কি বুঝতে পারছি? ফার্স্টে হলো যে ওরা গেমিং ল্যাপটপ চায়, তারপরে তারা লেটেস্ট লাগবে এমন কোনো কথা নেই, কারণ তাদের প্রাইস ব্র্যাকেট আছে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে আমার যে ক্লায়েন্ট বা আমি যার কাছে সেল করব, এটা কি অনেক বেশি স্মল না? অনেক বেশি কিন্তু স্মল, তাই না? পুরো আহ, ইয়ে থেকে অনেক বেশি স্মল। একই রকম ট্রেল রানিং শু ফর ওমেন। তো ট্রেল রানিং শু বলছি, তার উপর আবার ট্রেল বলছি, আবার বলছি শুধু মেয়েদের জন্য। ঠিক আছে। তো আমরা কি করছি, যখন এভাবে করে একটি গ্রুপকে আমরা টার্গেট করছি, সেটাকে আমরা কি বলছি? সাব গ্রুপ কিওয়ার্ড। তো আমি যদি এই গেমিং ল্যাপটপ ফর 1 লাখ টাকা দিয়ে সার্চ করি, আমরা দেখবো স্টারটেকে কিছু আছে। ঠিক আছে, কারণ নর্মালি 1 লাখ টাকা দিয়ে দেখা যায়, বললাম যেটা, যে এই বছরের তো পাওয়াই যায় না। তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দেওয়া আছে যে ওভাবে দেওয়া থাকে না। তো সেটা কথা না, কথা হলো আমরা দেখতে পাচ্ছি স্টারটেকের কিছু আনসার আছে, কম্পিউটার মেনিয়া বাংলাদেশে কিছু আছে, রেজিটে কিছু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এগুলোর রেজাল্ট কেন আসছে? কারণ এরা কিন্তু এই যে কিওয়ার্ড এরা কিন্তু ব্যবহার করেছে। ওকে। তো এগুলো যদি ক্লিক করে সেল আসার পসিবিলিটি আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা কি দেখলাম? শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডটা কি? এই ধরনের কিওয়ার্ড কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে এবং প্রায় ট্রেন্ড বা ইভেন্টের কারণে সবার মুখে মুখে থাকে, কিন্তু দ্রুত ট্রাফিক আনার জন্য ব্যবহৃত হয়, আবার চলে যায়। একটু আমাকে বলেন তো, আপনাদের মনে
শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কিরকম কিওয়ার্ড আছে যেগুলো আপনি আপনার পোস্ট অথবা আর্টিকেলে ব্যবহার করতে পারেন? আমি এখনই উদাহরণ দেব না। আপনারা বলেন তো, এই কথার মানে আপনারা কি বুঝতে পারছেন? কি কি কিওয়ার্ড থাকতে পারে যেগুলো কিছু সময়ের জন্য আসে, দ্রুত ট্রাফিকের জন্য ইউজ করা হয়, তারপরে চলে যায়? আপনারা কমেন্ট করেন, আমি দেখি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের এক ভাইয়া খুব সুন্দর একটা কথা বলেছেন। আরো কি বলেন? ভাইয়া যেটা বলেছেন এটা আমি অলরেডি এক্সাম্পলে দিয়ে দিয়েছি, বাকিরা বলেন। উত্তনেতে ভাইয়া যে আছেন উনি তো বলে দিয়েছেন, বাকিরা বলেন। আরেকটা ভালো বলেছেন, ইড নিয়ার। হ্যাঁ, মেলা মেলাও, ইটস এ গুড কিওয়ার্ড। সামার অফার ভেরি গুড। স্টক ক্লিয়ার অফার, এটা আরো ভেরি গুড। ডিসকাউন্ট অফার, হ্যাঁ, এটাও দেওয়া যায়। তো আমরা তো অনেকেই বুঝতে পারছি। বাম্পার অফার, বাম্পার অফার দেওয়া আর কি, ওটা দেওয়া যায় না। মোবাইল অফার, মোবাইল অফার শর্ট টার্ম তো রাখা যায় না। সাম টাইম, আমরা তো অনেকেই ভ্যালেন্টাইন্স অফার দেখি না? ভ্যালেন্টাইন্স অফার জাস্ট একদিনের জন্য, কি বলেন? ওটা দেওয়া যায় না? এটা কিন্তু প্রায় দেখি, তাই না? জাস্ট একদিনের জন্য। তো আমি এখানে উদাহরণ দিয়েছি কি, ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025, আবার দিয়েছি ইন বাংলাদেশ। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি বিষয়টি। হ্যাঁ, ইয়ার সেল অফার, এটাও একটা ভালো অফার। তো আমরা কি দেখতে পাচ্ছি, এইগুলো জাস্ট শর্ট টাইমের জন্য আছে এবং পরবর্তীতে চলে যায়। তো নিউ ইয়ার্স শু ডিলস ইন ইট ডে 2025 ইন বাংলাদেশ। তো এখানে ইন বাংলাদেশটা কিন্তু আমাদের জিও টার্গেটিং এর মধ্যে পড়ে। হ্যাঁ, এর ভালো বলেছেন। বৈশাখী অফার, বৈশাখী অফারও কিন্তু একটি ভালো আমাদের শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড, কিছু সময় আসে আর চলে যায়। দিলারা আপু খুব ভালো কথা বলেছেন, বৈশাখী অফার। তো ইন বাংলাদেশ যেটা আছে এটা আমাদের কিন্তু আসলে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড না, কিন্তু গুগলে আমি সার্চ দিয়ে দেখলাম যে যখন আমি ঈদ ডে বলি, গুগল কেন জানি মনে করে আমরা পাকিস্তানে আছি। ঠিক আছে? ঈদ ডে মনে হয় পাকিস্তান ছাড়া বাংলাদেশ পৃথিবীতে আর কোথাও নেই। তো এই জন্য আমার ইন বাংলাদেশ ওয়ার্ডটি ব্যবহার করা লেগেছে। তো আমি যদি এখানে এই পুরো কিওয়ার্ডটি গুগলে দেই, তো আমরা কি কি দেখতে পাচ্ছি? স্টার টেকে এখানে আমরা এটি দেখতে পাচ্ছি, কম্পিউটার মেনিয়াতে দেখতে পাচ্ছি, কম্পিউটার মেনিয়া বিডিতে পাচ্ছি, এবং এমসি সলিউশন বিটিতে পাচ্ছি। তো আমরা বেশি ক্লিয়ার হয়েছি। তো আমরা এই শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড ব্যবহার করে কি করতে পারি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তারপরে আমরা কি, লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ডটি কি? লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড হলো যে কিওয়ার্ডগুলো দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আনে এবং এই ট্রেন্ড বা সিজনের সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে? তো আমরা যদি এটা চিন্তা করি, এমন কিছু কিওয়ার্ড কি আছে আপনাদের মনে হয় যেটি, মনে করেন একটি আর্টিকেল লিখলেন বা একটি পোস্ট লিখলেন এবং এটি অলওয়েজ, সবসময় ট্রাফিকের সাথে মানে সিজনের সঙ্গে সম্পর্কিত নয়, এরকম কোনো কিওয়ার্ড কি আছে আপনাদের মনে হয়? জাস্ট থিঙ্ক ফর এ সেকেন্ড, কি হতে পারে? জাস্ট থিঙ্ক। আমরা যেগুলো শিখছি, যদিও থিওরিটিক্যাল, উই ক্যান ইউজ ইট ইন আওয়ার ডেইলি লাইফ। ঠিক আছে? জাস্ট থিঙ্ক, হোয়াট কুড ইট বি? শপ, শপ নেম। শপ নেম দিয়ে আপনি কি কিওয়ার্ড, শু, শু দিয়েও হয় না। কিওয়ার্ড যে শুধুমাত্র একটি ওয়ার্ড হবে তেমন কিন্তু না। কিওয়ার্ডস আমরা কি দেখেছি, কিওয়ার্ডস কিন্তু লং টার্ম কিওয়ার্ড কিন্তু একটি বড় ইয়ে হতে পারে, 1 ইয়ার। নো, দ্যাটস নট ইট। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, আমি বুঝতে পারলাম আপনারা এখনো ধরতে পারেননি। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, জাস্ট ইমাজিন, উদাহরণ, হাউ টু চুজ এ ল্যাপটপ বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শু। আপনারা যা চিন্তা করেন, আপনি যদি একটি পোস্ট লেখেন, হাউ টু চুজ এ ল্যাপটপ, এটা দিয়ে যদি একটি পোস্ট লেখেন, এই পোস্ট কি অলওয়েজ সিন হবে? বা একটি ইউটিউব ভিডিও যদি আপনি করেন, হাউ টু চুজ এ ল্যাপটপ, এটা কি অলওয়েজ ট্রেন্ডে থাকবে? বা সবাই কি একবার করে কি দেখার পসিবিলিটি কি আছে?
এবং এই যে চুজের ল্যাপটপ দিয়ে একটি ভিডিও করলেন, এটি ট্রেন্ড বা সিজনের সাথে কি সম্পর্কিত থাকবে? থাকবে না, তাই না? বুঝতে পারছি। তো এরকম আপনি যে কোনো যখন হাউ টু দিয়ে কিছু একটা করছেন, তার মানে কি হচ্ছে, এটি কিন্তু কোনো রকম ইয়ের সাথে হচ্ছে না, ঠিক না? তারপরে একই টাইম, হাউ টু চুজ দ্য রাইট রানিং শু। তো হাউ টু চুজ দ্য রাইট রানিং শু আমরা যদি ইউটিউবে দেখি, এরকমও কিন্তু আমরা একটি আর্টিকেল লিখি বা যাই পোস্ট লিখি, এই লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ডস কি ব্যবহার করতে পারি, যেটি অলওয়েজ ট্রেন্ডে থাকবে, তাই না? তো আমি যদি হাউ টু চুজ এ ল্যাপটপ এটি দিয়ে গুগলে সার্চ দেই, আমরা দেখব এই ওয়ার্ড, প্রথমেই তো আমি দেখবো যে এইও দিয়ে ভরা, তাই না? উপরে ফার্স্টে সার্চ ইঞ্জিনে কি দেখবো? এইও দিয়ে উপরে ভরা। কি কারণে? হাউ টু ক্লাসে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? যে প্রথমেই আমরা দেখবো এইও দিয়ে ভরা, তারপরে উপরে দেখবো হাউ টু চুজ দ্য রাইট ল্যাপটপ। এখানে কিন্তু আমরা ফার্স্টে কোনটা পাবো? এসইও দিয়ে র্যাঙ্ক করেছে ওয়ার্ড। তারপরে দেখবো বেস্ট বাই এবং মাইক্রোসফট। এটা কি সাথে একদিনে দুই দিনে করেছে? এটা সেই 2024-এ করেছে। তারপরে এটা দেখলে 2024-এ করেনি, জাস্ট আপডেট করেছে। তারপরে এখানে ল্যাপটপ বাইং গাইড সেই আগে মনে হয় একবার করেছে, আর মাইক্রোসফটের তো সেই একবার করেছে। তো এগুলো আমরা ব্যবহার করতে পারি প্রতিদিন। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ইউজের জন্য, তাই না? তো আমরা কিওয়ার্ডস কখন কোন জায়গায় ব্যবহার করতে পারি বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি না? এখন নেক্সট টাইম হলো আমরা আজকে নতুন কিছু কিওয়ার্ড বা ইয়ে শিখব। এখানে নতুন নতুন কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি: টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন। এসিআরপি মনে হয় গত ক্লাসে আমরা দেখেছিলাম, আর ব্যাকলিংকটা আমরা জানি, ঠিক আছে? এসিআরপি আমি জাস্ট আপনাদের বলেছিলাম, আর ব্যাকলিংকটা আমরা জানি। তো এই ওয়ার্ডগুলো কি আমরা কারা কারা জানি একটু বলেন তো? কখনো কি আমরা শুনেছি? জাস্ট বলেন, স্যার আমি শুনেছি। তো এখন আমরা দেখি এগুলো আমাদের আসলে কি দরকার আছে। জাস্ট আমরা যদি এসইও টাইপের কাজ আর কি আমরা জানি বা জানতে চাই বা শিখি, তখন আমরা কোথায় কাজ করতে পারবো? আমরা কিন্তু এসইও ক্লার্কে কাজ করতে পারবো, ঠিক আছে? কোন মার্কেট প্লেস? এসইও ক্লার্ক। এসইও ক্লার্ক হলো এমন একটা জায়গা যেখানে নর্মালি এসইও টাইপস এর কাজগুলো পাওয়া যায়। তো আমি এসইও ক্লার্কে একটু যাই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্টে এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, এটা আমি একটু ইয়ে করি। আর কি কি আছে? তো এখানে আমরা আরো কিছু পোস্ট পাচ্ছি, মানে এগুলো কিন্তু সার্ভিস, তাই না? এসইও ক্লার্কটা কি বললাম? আমাদের ফাইবার এর মতো একটি মার্কেট প্লেস, তাই না? আরেকটি দেখি আর কি আছে এখানে। এটা আমরা এটাও দিয়ে রাখতে পারি, এটাও আমরা দিই। তো এখানে আমরা তিনটা জিনিস ওপেন করে রাখলাম। তো এখানে কিছু একটা বলছে, ঠিক আছে? এখানে কি বলছে আরো কিছু আমরা দেখি। এখানে অনেকে আমাদের আরেকটু যদি ইয়ে হতো, এটাও আমাদের বুঝার মতো আছে। আর কি কি আছে এটা দেখি। দেখেন এখানে কি লেখা আছে: বিল্ড অল 50 প্লাস হাই কোয়ালিটি 275 পিবিএন ব্যাকলিংস টু এ ওয়েবসাইট ফর ইমপ্রুভিং $40। ঠিক আছে? তো এখানে আমরা কি বুঝতে পারছি?
আমাকে বলেন তো আমরা কি বুঝতে পারছি, জাস্ট একটু বলেন। উনি যে সার্ভিসটা সেল দিচ্ছে, কি সার্ভিস দিচ্ছে আমরা কিছু বুঝতে পারছি? ডিএ 50 প্লাস কিছু একটা, এর সাথে 275 কিছু একটা ব্যাকলিং দিবে, যাতে আমাদের ওয়েবসাইটটা ইমপ্রুভ হয় $40। তাই কিছু না? আমাকে জাস্ট বলেন স্যার, তাই কিছু মেবি? কিছু একটা 50 প্লাস থাকবে, এবং এর সাথে 275 কিছু একটা আমাকে দিবে, যেটা ব্যাকলিঙ্ক হবে আমার ওয়েবসাইট ইমপ্রুভ করার জন্য, যেটা $40 হবে। আমি তাকে $40 দিব এবং সে আমাকে কিছু একটা দিবে, তাই না? এবং দেখেন একইভাবে আমাকে 200 এই পিবিএন দিবে, ব্যাকলিঙ্ক দিবে, ব্যাকলিঙ্ক তো থাকবেই, এবং 50 থেকে 50 প্লাস ডিএ সামথিং দিবে। ডিএ কি এটা কিন্তু আমরা এখনো জানি না। যেটা আমাকে, যেটা আমি ওকে $150 দিব, আমাকে সে দিবে, তাই না? একইভাবে 400 পিবিএন, 400টা কিছু একটা দিবে এই পিবিএন এর। ডিএ সামথিং হবে, ডিএ কি জানি না আমরা। এই 50 প্লাস হবে, এবং এটা আমরা কত টাকাতে পাবো? $88, তাই না? এখানে আমরা কি বলছে, 1000টা আমাকে ব্যাকলিং দিবে, এই পিবিএন দিবে, গেস্ট পোস্ট বুঝি, ব্লগ বুঝি, কমেন্ট বুঝি, স্লাইড বার বুঝি, এগুলো আমাকে $25 দিবে। তো আমাকে একটু বলেন, আমরা তো গুগলে যদি ডিএ দিয়ে সার্চ দেই, ডি এর মিনিং পাবো, পিবিএন এর মিনিং পাবো। এই যে ভাইয়া বলে দিল ডোমেন অথরিটি, তো জাস্ট ডি এর মিনিং যে ডোমেন অথরিটি, উতেনেতে ভাইয়া জাস্ট এটুকু বুঝলে কি আপনার হবে? ঠিক আছে? অথবা পিবিএন মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এটুকু বুঝলে কি আপনার হবে নাকি হবে না? এটুকু আমরা গুগলে সার্চ দিলেই পাচ্ছি। যদি এইটুকু হয়, জাস্ট আপনাদের জানিয়ে রাখলেই হলো। আর যদি আপনার মনে হয় স্যার আমরা ডিটেলস দেখতে চাই, তাহলে আমি আপনাদের ডিটেলস ভাবে বুঝাবো যে স্যার এটার মিনিং কি, এটার মানে কি, এটা দিয়ে কি করে, এটা কেন লেখা হয়েছে, যাতে আমরা বুঝি না বুঝি এটার মিনিং যাতে পড়তে পারি। সবাই কি বলেন আমাকে বলেন। তো আমরা বুঝতে পারছি, সবাই ডিটেলস ডিটেলস করে সবাই জানতে চাচ্ছে, ঠিক আছে? তো আপনারা যেহেতু জানতে চাচ্ছেন, আমরা এখানে পুরো আগে ডিটেলসটা জানি। এখন আমি যেগুলো এখানে দিয়েছি, আমরা কিন্তু গুগলে সবই কিন্তু আমরা এখানে জানতে পারবো। ফার্স্ট অ্যান্ড ফর অল, ফার্স্ট আমরা আগে বুঝার ট্রাই করব এই টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, এসিআরপি, ব্যাকলিঙ্ক, ঠিক আছে? এইগুলো আর কি কি সেটা আগে আমরা বুঝবো। প্রথমত, গত ক্লাসে বা প্রথম থেকে আমি এসইও নিয়ে একটি কথা আপনাকে বলেছি, যে আপনি যদি কোনো ওয়েবসাইটের বা আপনার পোস্টের এসইও যদি ইমপ্রুভ করতে চান, তাহলে আপনার কি দরকার? ব্যাকলিঙ্ক আর কিওয়ার্ডস। সবার মনে আছে? আমাকে একটু বলেন স্যার, আমার এটি মনে নেই। যদি মনে না থাকে একটু রিফ্রেশ করেন। সবার কি মনে আছে? যদি মনে না থাকে একটু মনে করেন। আমি কি কথা বলেছি, কি কি লাগবে? একটি হলো ব্যাকলিঙ্ক, আর একটি হলো কিওয়ার্ড। সবার মনে পড়েছে? যদি মনে না পড়ে আবারও বলছি, কি কি লাগবে আমি বললাম। একটি ওয়েবসাইট হোক, একটি আপনার পোস্ট হোক, যে পোস্ট যেটার আপনি এসইও ইমপ্রুভ করতে চান, আপনার কি কি লাগবে? ব্যাকলিঙ্ক লাগবে আর কিওয়ার্ড লাগবে। আমরা ক্লিয়ার হয়েছি? আব্দুল্লাহ ভাইয়া ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। ওকে। তো এখন তাহলে স্যার এগুলো আমাদের কেন দরকার? ঠিক আছে, এতগুলো জেনে আমাদের কি দরকার?
তো মনে করেন আপনি একটা ছেলে দেখতে গেছেন, ঠিক আছে? জাস্ট আপনার উদাহরণ বুঝে একটা ছেলে দেখতে গেছেন। আপনার মেয়ে আছে বা বোন আছে। তো ছেলের আপনি মনে করেন যে ছেলের কোয়ালিটি কি, মনে করেন ছেলে একটা মোটামুটি ভালো জব করে এবং ছেলের ফ্যামিলি ভালো, এইটুকু হলেই তো আর কি এনাফ মনে হয়। যদি ছেলেটা একটু আচরণ ভালো হতো, বা ছেলেটার যদি আর একটু আম, ইয়ে ভালো হতো, দেখতে ভালো হতো, এগুলো কিছু আপনাদের মনে হয় না যে এগুলো যদি একটু হতো তাহলে আর কি বেটার হতো, তাই না? এগুলো লাগবেই, এগুলো হলে ভালো হতো। বিষয়টা বুঝতে পারছি? তো এরকম যে আমরা মনে করি, গুগল কি মনে করতে পারে না? গুগলও কিন্তু এরকম, ঠিক আছে? তো গুগল কি মনে করে, ওগুলো হলে হবেই, এগুলো একটু হলে ভালো হতো। বিষয়টি বুঝতে পারছি? তো আমাদের যে দিলারা আপু একটা কোশ্চেন করেছেন, এইটুকু, এগুলো কি জিনিস আমরা কি বিষয়টি বুঝতে পারছি? এগুলো আমাদের কতটুকু ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না সেটা আমরা বুঝতে পারছি, তাই না? এগুলো হলেও হবে, হলে ভালো, তাই না? তো এগুলো আমাদের জানাটা আর কি দরকার নাকি দরকার না, এটা আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, ওকে? তো আমরা বিষয়টি ক্লিয়ার হলাম। তো এখন হলো এগুলো মিনিং কি? আমাদের মার্কেট প্লেসে যারা সার্ভিস দেয় তাদের জন্য দরকার, না হলে আর কি আমাদের হয়তো দরকার নেই। তো মেইন যে দুটো দরকার সেটি আমি আগে আপনাদের বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো এগুলো হলো এক্সট্রা, ওকে, এক্সট্রা কোয়ালিটি যেটা আমরা বলি। তো টিএ মানে কি? টিএ মানে হলো আমাদের টপিক অথরিটি। ডিএ মানে কি? ডিএ মানে হলো ডোমেন অথরিটি। পিএ মানে কি? পেজ অথরিটি। টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো। সিএফ মানে কি? সাইটেশন ফ্লো। টিআর মানে হলো ডোমেন অথরিটি, ডোমেন রেটিং। ইউআর মানে হলো ইউআরএল রেটিং। পিবিএর মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। এসিআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আর ব্যাকলিংক মানে, আমি গত ক্লাসে অনেকবার বলেছি, ফার্স্ট ক্লাস থেকে আপনাদের শিখিয়ে এসেছি, এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইউর ওয়েবসাইট, তাই না? তো আমরা একটা কাজ করব, এখন সব একটু স্ক্রিনশট নিয়ে রাখবো, ঠিক আছে? স্ক্রিনশট যদি না নিয়ে রাখতে পারি, সবাই খাতা লিখে রাখবো অথবা নিজের দায়িত্বে গুগল থেকে সার্চ দিয়ে নিব, ঠিক আছে? আমি আপনাদের জন্য সবকিছু নিয়ে রেখেছি। নেক্সট আপনাদের খুশি। কমপ্লিট? মেবি কমপ্লিট। তাহলে এখন আমরা যাই। আমি নেক্সট পেজে যাচ্ছি। সবাই ইয়েস বলছে, তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি। প্রথমে হলো টপিক অথরিটি। টপিক অথরিটি কি? আপনার এটি ওয়েবসাইট হোক বা এটি পোস্ট হোক, সেই ওয়েবসাইট বা পোস্টটি কতটা দক্ষ সেটা নির্ধারণ করে কে? টপিক অথরিটি দিয়ে। তো টপিক অথরিটি হলো একটি মেট্রিক বা একটি নাম্বার। তো সেটি দিয়ে কি নির্ধারণ করে? গুগল এটা দিয়ে নির্ধারণ করে আপনার সাইট নির্দিষ্ট বিষয় নিয়ে কতটা দক্ষ বা বিশেষজ্ঞ। এটি সাধারণত আপনার কন্টেন্ট এর গুণগত মান বা সেই বিষয়ের গভীরতা এবং ওই বিষয় নিয়ে আপনি কতটা উপস্থাপনার উপর ভিত্তি করে বা মূল্যায়ন ভিত্তি করে, মানে আপনি কতটা জানেন সেই বিষয়ে ভিত্তি করে আপনি মূল্যায়ন করে। তো যেসব ওয়েবসাইট বা কন্টেন্ট বা যেটার টপিক অথরিটি বেশি, সেগুলো সার্চ ইঞ্জিনের কাছে বেশি নির্ভরযোগ্য মনে হয় এবং বিশেষজ্ঞ বলে গণ্য হয়। আমি আগে আপনাকে উদাহরণ দিই। মনে করেন আমি, আমাকে জিজ্ঞেস করলেন, স্যার আমি একটা মোবাইল কিনবো বা একটি ল্যাপটপ কিনবো, স্যার আমি কোনটা কিনবো? আমার কাছে কিন্তু একটা আনসার পাবেন। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার বাসায় একটি ফুলের টব আছে, আমি কোন সার দিব? আমার গুগলে সার্চ করে আপনাকে দিতে হবে, তাও আমি কিন্তু অ্যাকুরেট আনসার দিতে পারবো না। দিতে পারবো, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সেখানে আর কি সেই টাইপে দিতে পারবো, কিন্তু আমি এগ্রিকালচারের কিছু জানি না, সুতরাং আমি দিতে পারবো না। কি কারণে? আমি এই বিষয়ের উপরে গভীর নলেজ আমার নেই। বিষয়টি ক্লিয়ার? বেবি আমরা ক্লিয়ার? তো
টপিক অথরিটিকে ভাবুন, এটি টিচার এর কোনো সাবজেক্ট স্পেসিফিক এর উপরে কতটা নলেজ রয়েছে তার মতো। যদি ওয়েবসাইট বা টপিকের উপরে ডিটেলড এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে এবং সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসাবে প্রতিষ্ঠা করে, তাহলে গুগলের চোখে বা সার্চ ইঞ্জিনের চোখে আপনাকে তত বেশি গভীর বা টপিকের উপরে আরো বেশি রেসপেক্টেড হয়ে উঠবেন। তো টপিক অথরিটি কি আমরা বুঝতে পেরেছি। তারপরে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি আগে আপনাকে ক্লিয়ার করে দিই, তাহলে আর আপনাদের এই পুরোটা বোঝার কোনো দরকার পড়বে না। আপনারা গুগলে সার্চ দেন না? যখন গুগলে সার্চ দেন তখন একটা জায়গায় গিয়ে সার্চ দেন, তাই না? এখানে এরকম একটা কিছু থাকে, সার্চ দেওয়ার পরে এখানে কিছু একটা আসে, তাই না? তো এটাই কি বলে আমরা কি জানি? এটাকে বলা হয় এসিআরপি। আমরা ক্লিয়ার? নাকি আমরা এখন ক্লিয়ার হইনি? জাস্ট বলেন স্যার বুঝিনি। আমরা যখন গুগলের পেজে যাই, যে পেজটা আছে সে পেজটাকে কি বলে? সেই পেজটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লিয়ার? ভেরি গুড। তো দেখেন, এটাকে আমি বাংলায় যদি উপস্থাপন করি, এসিআরপি হলো সেই পেজ বা সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর প্রশ্নের উত্তর প্রদর্শন করে, তাই না? এসইও এর মূল লক্ষ্য কি? একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের এসইআরপি এর শীর্ষে আসা, কারণ উচ্চ র্যাঙ্ক ফলাফলগুলি সাধারণত বেশি ট্রাফিক পায়। রাইট? রাইট। তো আমরা একটু উদাহরণ দেখি। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হলো স্কুলের রেজাল্ট বোর্ড, বা আমাদের স্কুলে যে এই তালিকা থাকে না, সেরকম মেধা তালিকার মতো। তো সবার ট্রাই কি থাকে, যে সে সবার শীর্ষে থাকতে চায়, মানে 1 থেকে 10-এর মধ্যে থাকতে চায়, যাতে তারা সবার নজরে পড়ে, তাই না? স্কুলের মেধা তালিকার মতো। তো আমরা এসিআরপি একবারে ক্লিয়ার হয়ে গেছি। তারপরে ডোমেন রেটিং। এটা হলো আমাদের জন্য একবারে গিলে খেতে হবে, বুঝতে পারছি আমি। ডিএটা আমরা গিলে খাবো। ওকে। ডিএটা কি? ডিএটা আমরা খুব ভালো মতো বুঝবো। মোজ দ্বারা দেওয়া একটি স্কোর। এখন নেক্সট কোশ্চেন হলো, স্যার মোজ কি? মোজ হলো মোজ হলো একটি ওয়েবসাইট। আপনি যদি গুগলে মোজ দিয়ে সার্চ দেন তখন এরকম একটি ওয়েবসাইট পাবেন। ঠিক আছে? মোজ কি? একটি এমন একটি ওয়েবসাইট যে আপনাকে বিভিন্ন ধরনের সার্ভিস সেল দেয়। যেরকম এসইও সার্ভিস আপনাকে সেল দিবে, দেখতে পাচ্ছি। পাওয়ার ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস উইথ মোজ এসইও সফটওয়্যার টুলস এপিআই সলিউশনস। এখান থেকে আমরা অনেক টাইপের কিছু মানে টুলস ওদের কাছে কিনতে পারি। তো এছাড়াও ওরা কি কি করে? ওরা কিন্তু আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের সাইট অডিট করে, র্যাঙ্কিং করে এবং লিঙ্ক অ্যানালাইসিস করে। আমরা ওনাদের কাছ থেকে প্রোফাইল, যে ফ্রি ট্রায়াল নিয়ে আমরা অন্য কোনো ওয়েবসাইটের অনেক সার্ভিস আমরা দিয়ে থাকি আর কি। ঠিক আছে? তো এরা কি করে? লিঙ্ক এক্সপ্লোর করে, এটা আমরা দেখতেই পাচ্ছি। ডিএটা অ্যানালাইসিস করে এবং সাইটের মধ্যে ঢুকে সাইট রল করে, যাতে ওই ওয়েবসাইটের ডিএটা কত। এমন কথা হলো, ডিএটা কি? ডিএ হলো এমন একটি স্কোর যা 1 থেকে 100 এর মধ্যে নির্ধারিত হয়। এটি পূর্বাভাস দেয় একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজের কোন স্থান দখল করতে পারে। ঠিক আছে? তো ডিএ স্কোর নির্ধারণ করার সময় তারা বিভিন্ন ফ্যাক্টর নির্বাচন করে। ঠিক আছে? কি কি নির্বাচন করে? প্রথমে হলো একটি লিঙ্কের রুট ডোমেনের সংখ্যা, মানে একটি যে, মনে করেন অ্যামাজন.কম, অ্যামাজন.কম এর রুট ডোমেনের সংখ্যা, এর সাথে এই যে রুট ডোমেন আছে, ডোমেন কোনটা, এটাকে ডোমেন বলে। ঠিক আছে? এটি কয়টি ডোমেনের সাথে যুক্ত। ঠিক আছে?
এটি যে কয়টি ডোমেনের সাথে যুক্ত এদের সংখ্যা সে নির্ধারণ করে। অ্যাট দ্য সেম টাইম কয়টি ব্যাকলিঙ্কের সাথে যুক্ত আছে, মনে করেন 1000টি, কম করেই ধরলাম, মনে করেন 300টি লিঙ্কের সাথে যুক্ত আছে, মানে ব্যাকলিঙ্ক করা আছে। তো এইগুলো নিয়ে সে একটি মান দেয়। তো আমরা বিষয়টি বুঝতে পারছি? বলেন স্যার আমি বুঝতে পারছি। তো এইগুলো ফ্যাক্টর তারা চিন্তা করে ডি এর মানটি দেয়। ওকে। তো এখন যদি আপনার কোশ্চেন হয় স্যার ডট কম কেন ফার্স্টের দিকে দেয়, তো এগুলোকে আমরা পেইড ডোমেন বলি। ঠিক আছে, ডট কম, ডট বিডি, ডট নেট, এগুলোকে কি বলি? আমরা পেইড ডোমেন বলি। বিষয়টি ক্লিয়ার? তো এগুলো কিন্তু তারা দেখে। তো আমি যেমন আমাদের ক্লাসে আপনি দেখেছেন আমার ডোমেন কোনটা, এক্স ওয়াই জেড, এটা কি পেইড ডোমেন? এটা কিন্তু পেইড ডোমেন না, এটা ফ্রি ডোমেন। ঠিক আছে, তো পেইড ডোমেন এবং ফ্রি ডোমেন বিষয়টা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যখন আমরা পেইড ডোমেন ইউজ করব সেটা কিন্তু এমনি উপরের দিকে চলে যাবে। এবং আপনি যে কয়টি পেইড ডোমেনের সাথে ব্যাকলিঙ্ক করবেন সেগুলো যদি পেইড ডোমেন হয়, তাহলে আপনার ডি এর মান কি উপরে হবে? আমাকে যা সেটা ক্লিয়ার করেন, আমরা কি বুঝতে পারছি? আপনি যেগুলোর সাথে ব্যাকলিঙ্ক করেছেন আপনার ওয়েবসাইট, সেটার ব্যাকলিঙ্কও যদি আপনার পেইড ডোমেন হয়, তাহলে কি উপরে ওঠার পসিবিলিটি আছে? ডি এর মান বেশি, তার মানে আপনার উপরে উঠবে। এবং ডিএ এর মান যদি আমরা 70-এর উপরে দেখি, যেহেতু 100-র মতো, 70+, তার মানে আমরা বুঝবো যে সেই ওয়েবসাইটটি 1 থেকে 10-এর মধ্যে থাকার পসিবিলিটি আছে। ক্লিয়ার? ডিএটা বুঝতে পারছি? আমরা ডিএটা বুঝে গেছি। তো ডোমেইন রেটিং হলো ঠিক তেমন একটি ভালো স্কুল বা ছাত্ররা পড়ে। এবং এখন আরেকটি বিষয় আমরা বুঝবো, ডোমেইন রেটিং এর বেশি ভালো যদি ডোমেইন রেটিং হয়, তাহলে স্যার আমাদের লাভ কি? এখন জাস্ট ইমাজিন, বিবিসি একটি ওয়েবসাইট আমরা জানি, এবং সেখানে আর্টিকেল পোস্ট করা যায় আমরা জানি, তাই আমরা জানি না? যদি বিবিসি এর এডিটরের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, আপনি সেখানে একটি আর্টিকেল দিতে পারবেন। এখন ওই ডিএ, ওরা ডিএ যদি 90 উপরে যদি হয়, যেটা হওয়ার কথা, তাহলে সেখানে আপনি একটি আর্টিকেল দিলে আপনার আর্টিকেল ফার্স্ট পেজে আসবে। এখন যদি বলেন স্যার এটা ফার্স্ট পেজে কেন আসবে, জাস্ট ইমাজিন আপনার ছেলে একটি ভালো স্কুলে যদি পড়ে, যে স্কুল সবসময় ফার্স্ট হয়ে আসছে, তাহলে আপনার স্টুডেন্ট, আপনার ছেলে যদি ওই স্কুলে যায়, ফার্স্ট হওয়ার পসিবিলিটি কি আছে? বা ফার্স্ট প্লেসে থাকার কি পসিবিলিটি আছে? এরকম কি মানুষের একটা মেন্টাল থাকে না? যে আমার, মনে করেন নটরডেম কলেজ, ঠিক আছে, এই যে মতিঝিল আইডিয়াল কলেজ, তো এরকম যদি বড় বড় কলেজে আপনার ছেলে যদি যায় বা আপনার মেয়ে যদি যায়, তাহলে মানুষের মেন্টালিটি থাকে না যে যদি বড় কোনো কলেজে আমার ছেলেটা যদি যায়, তাহলে মেবি আমার ছেলেটাও ভালো হবে, তাই না? বাবা মেয়েটাও ভালো হবে। তাহলে গুগলের কি এরকম মনে হতে পারে না যে একটি বড় ওয়েবসাইট থেকে যার ডিএ বেশি, সেখান থেকে একটি আর্টিকেল যেহেতু আসছে, সেই আর্টিকেল ভালো হওয়ার পসিবিলিটি বেশি? আমরা বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি। যে- তো কি বুঝতে পারলাম? ডোমেইন রেটিং হলো এমন একটি, ঠিক যেমন একটি ভালো স্কুল, অর্থাৎ ভালো স্টুডেন্টরা পড়ে, তো ওই স্কুলের নতুন ছাত্ররাও হয়তো ভালো ফলাফল করবে। একইভাবে কোনো ওয়েবসাইটে যদি ডিএ ভালো হয়, তাহলে সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো বেশিরভাগই দেখা যায় গুগলের ভালো স্থান দখল করে থাকে এবং দেখানোর সম্ভাবনা বেশি। বুঝতে পারছি? তো আমি কিন্তু অলওয়েজ সম্ভাবনা বেশি বলি, সম্ভাবনা হবেই এমন কোনো কথা না, সম্ভাবনা বেশি। ক্লিয়ার? আমরা বিষয়টি এটাও ক্লিয়ার। তারপর হলো পেজ অথরিটি। একটু আগে আমরা কথা বলছিলাম ডোমেন, তাই না? ডোমেন মানে সমগ্র ডোমেন, সমগ্র ওয়েবসাইট। তাহলে পেজ মানে কি? এখন একটা আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি, ঠিক আছে? আজান হচ্ছে।
তো যেটা বলছিলাম আমি, যে ডোমেন রেটিং কি ছিল, একটি পুরো ওয়েবসাইটের ছিল, তাহলে পেজ অথরিটি কোনটা হবে? ডোমেন অথরিটি ছিল পুরো ওয়েবসাইট, তাহলে পেজ অথরিটি কি হবে? জাস্ট একটি পেজের, তাই না? তো আমরা পেজ অথরিটি কি বুঝতে বুঝতে পারছি? সেম একটি পেজের জন্য যখন আমি দেখব একটি মেট্রিক যা ডোমেন অথরিটির মতোই, তবে এটি পুরো ডোমেনের পরিবর্তে একটি পেজের সে ক্যালকুলেট করবে। তো এটি পুরো ডোমেনের পরিবর্তে এটি পেজ এর সার্চ ইঞ্জিনের পেজে র্যাঙ্কিং এর উপরে ফোকাস করবে। পি এর স্কোর 1 থেকে 100 এর মধ্যে নির্ধারিত হয়, এবং এটি উচ্চ স্কোর মানে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো আমরা পেজ অথরিটি বিষয়টি ক্লিয়ার হয়েছি। পেজ অথরিটি মানে সেই স্কুলের নির্দিষ্ট একটি ক্লাস বা শ্রেণীর সুনামের মতো। যেমন কিছু ক্লাস ভালো ছাত্রদের জন্য পরিচিত, তেমন কিছু ওয়েব পেজও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ঠিক আছে, আমি আবারও বলি। যেমন নির্দিষ্ট কিছু ক্লাস কিছু শুধুমাত্র কিছু শ্রেণীর জন্য আর কি বেশি ইম্পর্টেন্ট বা নাম হয়ে থাকে। তো সেরকমও কিছু ওয়েবসাইটের কিছু পেজ বেশি পপুলার হয়ে থাকে। তো এরকমও আর কি পেজ অথরিটি যদি আপনার ছাত্রদের জন্য পরিচিত, তেমন কিছু ওয়েব পেজও গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত এবং সার্চ রেজাল্টের উপরের দিকে থাকে। ঠিক আছে, তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। পেজ অথরিটি আপনার পেজের উপর নির্ভর করে, আর ডোমেন অথরিটি পুরো ওয়েবসাইটের উপর নির্ভর করে। ঠিক আছে, ক্লিয়ার উদয়নিধি আপু? আপু, ওয়েবসাইটের র্যাঙ্কটা ডি এর উপর নির্ভর করে, আর পেজ অথরিটি পেজের উপর নির্ভর করে। ক্লিয়ার? ও, আরিফ ভাইয়া, ঠিক আছে, নামটা তাহলে চেঞ্জ করবেন। এরপরে হলো আমাদের ট্রাস্ট ফ্লো। তাহলে ট্রাস্ট ফ্লোটা কি? ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা একটি মেট্রিক। তাহলে ম্যাজেস্টিকটা কি? ম্যাজেস্টিকও হলো আরেকটি ওয়েবসাইট যেখান থেকে আমরা পেড টুলস দিতে পারি। তো আপনি ম্যাজেস্টিক দিয়ে যদি গুগলে সার্চ দেন, তাহলে এরকম একটি ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পারি? এখানে লেখা আছে যে ওনারা অনেক টাইপের টুলস তারা সেল করে। তো এখানে এরা কি কি করে? ওরা নর্মালি ব্যাকলিং টাইপের কাজগুলো বেশি করে। ঠিক আছে, দেখেন, ডেভেলপ ইউর ব্যাকলিং স্ট্র্যাটেজিস উইথ আওয়ার এসইও সার্ভিসেস ইউজিং ট্রাস্ট ফ্লো অ্যান্ড সাজেশন ফ্লো টু বিল্ড স্ট্রং ক্যাম্পেইনস ড্রাইভ অর্গানিক ট্রাফিক টু ইয়োর বুস্ট র্যাঙ্কিং। তো বিষয়টি বুঝতে পারছি যে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের এই ট্রাস্ট ফ্লো এবং সাজেশন ফ্লো বাড়ানোর জন্য, এছাড়াও আরো ব্যাকলিঙ্ক স্ট্রং করার জন্য তারা অনেক টাইপের টুলস প্রোভাইড করে। ঠিক আছে, আরো কি করে? ওরা ব্যাকলিঙ্ক হিস্টোরি আপনার চেক করে, লিঙ্ক কন্টেক্সট গুলো করে, তারপরে এগুলো আর কি করে থাকে। এখন কথা হলো যে এখান থেকে আমরা তো বুঝতে পারলাম যে ওনারা কি করে, এই ট্রাস্ট ফ্লোটা আর কি উনি দিয়ে থাকে। তো ট্রাস্ট ফ্লোটা কি? একটি ওয়েবসাইটের পয়েন্ট করা লিঙ্কগুলোর কোয়ালিটি আর কি মাপে। তো উচ্চ ট্রাস্ট ফ্লো মানে সে ওয়েবসাইটের লিঙ্ক অন্যান্য উচ্চ মানের সাইট দ্বারা প্রাপ্ত। তো এটাও ধরে নেয় যে, মনে করেন আপনার যে সাইটটি আছে, মনে করেন এটি অ্যামাজন আছে, মনে করেন অ্যামাজন, এটি অবশ্যই যদি ভালো হয়ে থাকে, তাহলে এটি অবশ্যই অন্যান্য এর সাথে যে লিঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই ভালো ওয়েবসাইট থেকে থাকবে। ঠিক আছে, লিঙ্কগুলো পরিমাপ করে, একটি ওয়েবসাইটের লিঙ্কগুলো পরিমাপ করে উচ্চ উম, দ্বারা প্রাপ্ত, মানে এগুলো লিঙ্কগুলো আর কি বেটার হয়ে হওয়ার কথা। মানে এইভাবেই আর কি একটি ম্যাপিং আর কি দিয়ে থাকে। ঠিক আছে, তো এটি একটি ওয়েবসাইটের বিশেষজ্ঞতা মাপায় এবং এর ব্যাকলিঙ্কের কোয়ালিটির উপর ভিত্তি করে। তো ওই লিঙ্কগুলো যেগুলো আছে এগুলো যদি বেটার হয়ে থাকে বা এইগুলোর
ট্রাস্ট যদি ভালো হয়ে থাকে বা এগুলোর যদি বেটার রেজাল্ট করে, তাহলে আপনার ওয়েবসাইটের রেজাল্টও ভালো হবে। উচ্চ ট্রাস্ট মানে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য উচ্চ মানের সাইট দ্বারা প্রাপ্ত। এটি ওয়েবসাইটের বিশেষজ্ঞতা নির্ধারণে সহায়ক, তার ব্যাকলিঙ্কের কোয়ালিটির উপরে ভিত্তি করে। তো ট্রাস্ট তো হলো এটি নির্ভরযোগ্যতা, বন্ধুতার মতো বন্ধু নির্ভরযোগ্যতার মতো। যদি অনেক বিশেষজ্ঞ লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে আপনিও বিশেষজ্ঞ হিসাবে হবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি লিঙ্কগুলো অন্যান্য বিশেষজ্ঞ ওয়েবসাইট থেকে আসে, তাহলে আপনার ট্রাস্ট ফ্লোটা বেশি হয়। তো ট্রাস্ট ফ্লোটা আমরা বুঝতে পারলাম। এরপরে হলো আমি বললাম সাইটেশন ফ্লো। ওকে, সাইটেশন ফ্লো এর আগে আরেকটি আছে, সেটা হলো ট্রাস্ট অথরিটি। তো ট্রাস্ট অথরিটি কেন দিলাম? ট্রাস্ট অথরিটিকে যদি আমি শর্টেন করি, তাহলে টিএ পাওয়া যায়, তাই না? কিন্তু টিএ কিন্তু একটু আগে আমি পড়িয়েছি না, টপিক অথরিটি। যদি আপনাদের মনে হয়, একটু আগে কিন্তু টপিক অথরিটি পড়িয়েছি। এবং আপনারা যদি সার্চ দেন, অনেক সময় কিন্তু অনেকে ট্রাস্ট অথরিটি পেতে পারেন টিএ সার্চ দিয়ে। এজন্য আমি টপিক অথরিটির কি, সেটি আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করতে চাই, যাতে আপনারা গুগলে সার্চ দিয়ে যদি টপিক ট্রাস্ট অথরিটি পান, সেটি কি আপনারা একটু ক্লিয়ার হবেন। তো ট্রাস্ট অথরিটি কি? ট্রাস্ট অথরিটি এটা আগে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। ট্রাস্ট অথরিটি কি? ট্রাস্ট অথরিটি হলো যে ওয়েবসাইট, এ ট্রাস্ট অথরিটি ট্রাস্ট অথরিটি হলো খুব বেশি ব্যবহৃত হয় না। এটি সাধারণত ডোমেনের যে এজ আছে এবং ইনবাউন্ডের যে কোয়ালিটি আছে সেগুলো আর কি মাপায়, এবং সেই লিঙ্কগুলোর ট্রাস্ট ওর্থিনেসটা আর কি ঠিক করে। তো এই যে আপনি মনে করেন অ্যামাজন.কম এর কথা বলছিলাম, অ্যামাজন.কম এর যে অ্যামাজন.কম এটি কত বেশি পুরানো সেটা চেক করে, এবং এটি কয়টি লিঙ্কের সাথে যুক্ত আছে এগুলো কিন্তু চেক করে। ঠিক আছে? এগুলো সবগুলো ফ্যাক্টর মিক্স করে সে ট্রাস্ট অর্থিনেস আর কি মাপায়। ঠিক আছে? তো আমরা একটু আগে দেখলাম যে ট্রাস্ট ফ্লো যেটা আছে, একটু আগে ট্রাস্ট ফ্লো দেখলাম কি, ট্রাস্ট ফ্লোতে আমরা পেলাম যে ব্যাকলিঙ্ক গুলো ট্রাস্ট ফ্যাক্টর সে চেক করতো, তাই না? আমরা কি একটু আগে কি বুঝতে পারলাম? যে ব্যাকলিঙ্কের ট্রাস্ট ফ্লো চেক করেছিল, এবং সাইটেশন ফ্লোরে আমরা একটু পরে দেখব সাইটেশন ফ্লোয়ে ব্যাকলিঙ্ক গুলোর নাম্বার চেক করে। ঠিক আছে? তো এখন আলাদা আলাদা ভাবে দুটো চেক করে। আর ট্রাস্ট অথরিটি কি করতো, এগুলো একসাথে চেক করতো। এখন আলাদা করে গেছে। আর আগে একসাথে চেক করে ট্রাস্ট অথরিটি করতো। ঠিক আছে? তো এই কারণে এখন আর ট্রাস্ট অথরিটি ব্যবহার করা হয় না। তো সেগুলো কি করতো, এইসব সবকিছু মিলিয়ে সেগুলো সার্চ ইঞ্জিনের চোখে বেশি রিলায়েবল এবং ট্রাস্ট হিসেবে দেখায়। ট্রাস্ট অর্থনীতিকে ভাবুন টিচারের স্টুডেন্টের প্রতি বিশেষজ্ঞতার মতো। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে এবং তার ভালো বন্ধু থাকে অন্যান্য ট্রাস্ট ওয়েবসাইটের মতো, তাহলে গুগলের কাছে বেশি ট্রাস্টওয়ার্থনেস লাগে। তো এগুলো অনেক ফ্যাক্টর ইউজ করা হতো, তাই এটা আগে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। ঠিক আছে? তো এখন কোনটা ব্যবহার করা হয়? একটা একটু আগে বললাম ট্রাস্ট ফ্লো, আর একটা হলো সাইটেশন ফ্লো। আমি আবারও আপনাদের সাথে বলি, ট্রাস্ট ফ্লোতে কি ব্যবহার করা হয়। ট্রাস্ট ফ্লোতে আমরা একটু আগে দেখেছি যে আমার ব্যাকলিঙ্কের সাথে যে কয়টি ওয়েবসাইট আছে সেগুলোর কতটুকু ট্রাস্টেড সেটি দেখা হয়, তাই না? কিন্তু কয়টি ব্যাকলিঙ্ক, এটি দেখা হয় না। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। আর সাইটেশন ফ্লো কি? এটিও ম্যাজেস্টিক দ্বারা আইটি মেট্রিক, যেটা ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপায়, কিন্তু লিঙ্কগুলো যে কোয়ালিটি এটি মাপে না। ওকে? তো এটি ইঙ্গিত কি দেয়, ওয়েবসাইট এর কতটা প্রভাবশালী হতে পারে, এবং লিঙ্কের সাথে সাইটগুলো যে সংখ্যা আছে সেগুলো আর কি মাপায়। তো সাইট ট্রাস্ট ফ্লো এর বিপরীতে সাইটেশন ফ্লো লিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে না, কি মাপে? লিঙ্কের কয়টি আছে যুক্ত সেটি আর কি মাপে। তো সাইটেশন ফ্লো এবং ট্রাস্ট ফ্লো আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো সাজেশন ফ্লো হলো স্কুলে আপনি কতটা জনপ্রিয় তার মতো। যদি আপনার
সাথে আপনার সম্পর্কে অনেক লোক আপনার সম্পর্কে কথা বলে, তারা ভালো মানুষও হতে পারে, খারাপ মানুষও হতে পারে, আপনি কিন্তু জনপ্রিয় হয়ে যাবেন। ঠিক আছে? তো ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনার অনেক লিংক থাকে এবং অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার সম্পর্কে অনেক কিছু বলা হয়ে থাকে, তাহলে আপনিও দেখা যাবে আপনার ওয়েবসাইটটি গুগলের সার্চ ইঞ্জিনের উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বাড়বে। তো সাইটেশন ফ্লো আমরা ক্লিয়ার, ট্রাস্ট ফ্লোটাও ক্লিয়ার, সাইটেশন ফ্লোটাও ক্লিয়ার। তো এরপরে যেগুলো আছে এগুলো জাস্ট আমরা জানার জন্য জানবো। ঠিক আছে? এরপরের গুলো আমরা জাস্ট জানার জন্য জানবো। একটি হলো ডোমেন রেটিং। ডোমেন রেটিং কি? এআরএফস দ্বারা তৈরি। তো এআরএফটা কি আমরা যদি একটু জানি, এআরএফসটা কি আমরা আহ, নামটা কি কোনো শুনেছি? আমরা যখন ক্লাস করেছিলাম, লিঙ্কের ক্লাস ক্লাস তখন এ ট্যাগের নাম দেখেছিলাম, এবং এ ট্যাগের প্রপার্টি কি কারো মনে আছে? ভাইয়া তো বলে দিল নো। এ ট্যাগের নাম কি ছিল? HREF। মনে নেই? সবাই তো ভুলে গেছেন। এ ভাই আমরা লিঙ্ক করতাম না? ফটো লিঙ্ক, যে কোনো লিঙ্ক করার সময় এরকম করতাম না? তারপরে এখানে আমরা কিছু একটা লিখতাম। সবার কি মনে পড়েছে? এভাবে করে আমরা কিন্তু লিঙ্ক করতাম। মনে পড়েছে এখন সবার? ইমেজ লিঙ্ক না, যে কোনো কিছু লিঙ্ক। মনে পড়েছে? তাহলে দেখতে পাচ্ছি যে এই যে উপরের বিষয়টি দিয়ে, এইটি দিয়ে, এই এ ট্যাগ দিয়ে একজন একটা ওয়েবসাইট, একটি ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। ঠিক আছে? তার নাম কি? দেখেন মিলছে না? তার মানে এই যে ওয়েবসাইটটি আছে, তাহলে তারা কি নিয়ে কাজ করতে পারে? আমরা তাহলে সুন্দর মতো বুঝতে পারছি যে এই এহারেফস যে নাম দিয়েছে, তারা লিংক দিয়ে সম্পূর্ণ কাজ করবে, তাই না? যদি এহারেফ দিয়ে সার্চ দেই, আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি যে এই এহারেফ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাকড বাই রিয়েল অ্যাকশন ডাটা, এবং এরা সম্পূর্ণ ব্যাকলিংক বা এগুলো টাইপের দিয়ে কাজ করে। তো এরা কি কি করে? এরা এসইও টুল সেট ফর ব্যাকলিংক, এরা ব্যাকলিংক অ্যানালাইসিস ক্যাপাবিলিটি এদের আছে। এবং আপনার যে কোনো ওয়েবসাইট বা অন্য কাউকে যদি এই টুলসগুলো আপনি দেন, তাহলে আপনি আপনার ওই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ টুলও ওরা প্রোভাইড করে থাকে। ঠিক আছে? এছাড়া আপনি যে কোনো ওয়েবসাইটের সাইট অডিটও, ওয়েবসাইটের কি অবস্থা আপনি কোনটাতে করতে পারেন? এই এহারেফস ওয়েবসাইট থেকে। বিষয়টি ক্লিয়ার? তাহলে আমরা কি কি বুঝতে পারলাম? এরা সাইট এক্সপ্লোর করে, কিওয়ার্ড এক্সপ্লোর করে, চাইলে কনটেক্সট এক্সপ্লোর করে, র্যাঙ্কিং এক্সপ্লোরও করে, এবং সাইট অডিট যেটা আছে সেটাও আর কি করে। তো আমরা ডোমেন রেটিং যেটা, এই এআরএফ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এরা কি দেয়? এরা ডোমেন রেটিং দেয়। তো ডোমেন রেটিং হলো এটি স্কোর যা ওয়েবসাইটে ব্যাকলিংক প্রোফাইল এর সামগ্রিক শক্তি আর কি দিয়ে থাকে। ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েশন বলে, ডিজিটাল ক্রিয়েশন অন্য জিনিস। ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েশন অন্য জিনিস, আমরা ডিজিটাল থেকে যা ক্রিয়েট করি তাই তো ডিজিটাল ক্রিয়েশন হওয়ার কথা। ঠিক আছে? ডিজিটাল ক্রিয়েশন অন্য জিনিস, ডিজিটাল মার্কেটিং আমরা করছি। ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো আমরা ব্যাকলিংক প্রোফাইল, আপনার ওয়েবসাইটে যে ব্যাকলিংক প্রোফাইল মানে ব্যাকলিংকের সাথে, ব্যাকলিংক তো বুঝি, তো ব্যাকলিংক এর সাথে যতগুলো ওয়েবসাইট আছে, এর শক্তি যে আছে এটি কিন্তু সে প্রতিফলিত করে, এবং এটির 1 থেকে 100 এর স্কেলে মান দেয়। তো উচ্চ ডিয়ার মানে কি? আপনার সাথে যে যে কয়টি ওয়েবসাইট আছে সেগুলো অনেক বেশি শক্তিশালী। তার মানে যার ব্যাকলিংক শক্তিশালী, সে সার্চ ইঞ্জিনের উচ্চ র্যাঙ্কিং পেতে পারে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি। এটা কিন্তু বুঝতে হবে, এটা কি? ডোমেন রেটিং। ক্লিয়ার? আমাদের ব্যাকলিংক এর ডোমেইন বুঝতে পারছি। ক্লিয়ার? এটি আমরা একটু
বোঝার ট্রাই করব। তো ডোমেন রেটিং হলো একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে সমগ্র স্কুলের স্কোরের মতো। তো উচ্চ স্কোর মানে স্কুলটি বা ওয়েবসাইটটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। মানে স্কুলের যদি সবাই ভালো রেজাল্ট করে, তার মানে স্কুলের রেজাল্ট ভালো হয়েছে, তাই না? তো এটাই কিন্তু একরকম ডোমেইন রেটিং এর মতো। ওকে, একটু আগে আমরা কি পড়ছি, এখন ডোমেইন রেটিং তার মানে কি হতে পারে? আর যেহেতু ডোমেইন রেটিং আমরা পড়লাম, তাহলে এর ছোটটা পড়তে হবে ইউআরএল রেটিং। ইউআরএল মানে কি? এর ছোটটা। একটু আগে আমরা পুরো ডোমেন পড়েছি, এখন তার ছোটটা মানে কি? পুরো ব্যাকলিংকের প্রোফাইল মানে পেজের ব্যাকলিংক পড়ব। একটু আগে কি পড়লাম? পুরো ওয়েবসাইটের রেটিং। এখন প্রতিটি পেজের যে সাথে ব্যাকলিংক করলেন সেটির শক্তি আমরা পড়ব। এটাকে কি বলছি? ইউআরএল রেটিং। তো এটা কে দিচ্ছে? এআরএফ থেকে এসেছে, এটাও এআরএফ দেয়। তো এটি কি করে? একটু আগে বললাম পেজ এর ব্যাকলিংক প্রোফাইল সে আপনাকে মূল্যায়ন করে দিবে। তো উচ্চ ইউআর মানে আপনার পেজটি উপরের দিকে আসার সম্ভাবনা আছে এবং সার্চ রেজাল্টের র্যাঙ্কিং আনতে পারে। তাহলে ইউআর আমরা ক্লিয়ার, মেবি আমরা ক্লিয়ার। তো ইউআরএল রেটিং হলো আপনার একটি নির্দিষ্ট ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো। আগে আমরা কি পড়েছিলাম? এক একটা মানুষের স্কোর এর কারণে আমার পুরো স্কুলের হয়েছে, আর এখন একটা নির্দিষ্ট ক্লাসরুমের কারণে আমাদের পুরো স্কুলের র্যাঙ্কিংটা হলো। তো উচ্চ স্কোর এর মানে সেই ক্লাসরুম খুব বেশি শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। ওকে, এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা তখন দেখলাম, এটা হলো পিবিএন। পিবিএন মানে কি? পাবলিক ব্লক নেটওয়ার্ক। আমরা কি একটা কথা শুনেছি যে আমাদের আগে আমরা যা বলবো সেটাই সঠিক? মনে করেন আমাদের একটি আঙিনা আছে, আমাদের আঙিনায় বললাম আমরা হলাম রাজা, এই সঠিক কথাটা কি সঠিক? আমাদের আঙিনায় আমরা বললাম আমরা রাজা, আমরা আঙিনায় বললাম আমরা রাজা, এই কথাটা আপনার কি মনে হয় সঠিক না? তো মনে করেন আমরা একটি ওয়েবসাইট রেডি করলাম, জাস্ট ইমাজিন, এবং আমাদের ওয়েবসাইটটি, আমাদের আঙিনায় বললাম আমাদের ওয়েবসাইটটি থেকে বেটার আর কিছু নেই। আমাদের সমস্যা আছে, কেউ কি আমাকে কিছু বলবে? আমাদের কিন্তু কেউ কিছু বলবে না। কেন বলবে না? এটা আমাদের আঙিনা না। আমাদের আঙিনায় আমরা আমাদের ওয়েবসাইটকে ভালো বলি খারাপ বলি সবই আমরাই, তাই না? তো আমরা পিবিএন বিষয়টি বুঝতে পারছি। আমাদের জায়গায় আমরা যা যা করতে চাই সবই করতে পারবো, সেটি কি? প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এক ধরনের ওয়েবসাইট বা একটি নেটওয়ার্ক যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপ থাকে, বা একটি নির্দিষ্ট সাইট বা সার্চ ইঞ্জিনের উন্নত করার জন্য ব্যাকলিংকের জন্য ব্যবহৃত হয়। পিবিএন গুলো প্রায় আমরা গ্রে হেড বা এসইও টেকনিকগুলো হিসেবে ব্যবহৃত করে থাকি, কারণ এটি সার্চ ইঞ্জিনকে ম্যানিপুলেশন করার চেষ্টা করতে দেখা যায়। কেন? কারণ গুগলের সার্চ ইঞ্জিন দ্বারা শনাক্ত করা হলে এগুলো শাস্তির সম্মুখীন হতে পারে। কেন শাস্তির সম্মুখীন হতে পারে আমরা বুঝতে পারছি, এবং এটিকে ডাইরেক্টলি আমরা কেন গুগল ধরতে পারবে না এটা বুঝতে পারছি। কারণ আমরা একটি ওয়েবসাইটকে যদি পিবিএন দ্বারা র্যাঙ্কিং করতে চাই, র্যাঙ্কিং করতে পারবো, মেবি র্যাঙ্কিং করতে পারবো। ধরেন কিছু ছাত্ররা পরিকল্পনা করলো, হ্যাঁ, ইটস এ ওয়ে অফ বুস্টিং, ঠিক আছে? কিছু ছাত্ররা মিলে পরিকল্পনা করলো একে অপরের প্রশংসা করবে, যেন শিক্ষক মনে করেন তারাই সবচেয়ে সেরা ছাত্র, ঠিক আছে? কিন্তু শিক্ষকের যদি ভালো নাম আর কি তাদের না ধরতে পারে, ঠিক আছে, কিন্তু ধরে নিতে হবে যে শিক্ষকরা তাদের ধরতে না পারে। কিন্তু যদি শিক্ষকরা বুঝতে পারে যে এই যে তারা এই দুষ্টামিটা করছে এটা তাদের নিজস্ব যোগ্যতায় হয়নি, তাহলে কি করতে পারে? ওই স্টুডেন্টদের কিন্তু পেনাল্টি দিতে পারে, তাই না? কিন্তু এই যে কাজটি আছে এটি যদি অর্গানিকলি হতো, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট যা সবাই একে অপরের প্রশংসা করলো, সেটা অর্গানিকলি হলে
ইজিলি গুগল আর কিছু বলতো না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছি। তো আমরা যদি এসিও দৃষ্টিকোণ থেকে পিপিএন যদি আমরা সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে ব্যবহার করি, তাহলে কোনো প্রবলেম নেই। মানে আমরা যদি কিছু ওয়েবসাইট রেডি করি এবং নিজেরা যেহেতু ওয়েবসাইটগুলো বানাচ্ছি বা আমরা কিছু পোস্ট রেডি করছি আমাদের ক্লায়েন্টের জন্য, যেগুলো ডিএ বেটার হবে, এবং আমরা আমাদের ক্লায়েন্টকে যার জন্য করছি এগুলো যদি ডিএ 70-র উপরে হয়, এগুলো আমরা 70-র উপরে কিভাবে হবে যদি এইগুলো আবার অনেক ভালো ভালো ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক থাকে। আমরা বুঝতে পারছি? তারপরে যদি আমরা ক্লায়েন্টকে দেই এবং ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে আমরা যদি ভালো কথা বলি, তাহলে এটা কি হচ্ছে, এগুলো সুন্দর মতো অর্গানিকলি উপরে আস্তে আস্তে উঠবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কিন্তু যদি আমরা ভালো মতো যদি না করি এবং গুগল বুঝতে পারে এটি কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে, তাহলে সাইড পেনাল্টি খেতে পারে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? পিবিএন আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে মূল কথা কি, প্রাকৃতিক ভাবে বা অর্গানিক ভাবে যদি আমরা করি তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি আমরা ম্যানিপুলেট করি এবং ব্যাকলিং করার ট্রাই করি, মানে আনঅর্গানিক ভাবে বা আনন্যাচারাল ভাবে, তাহলে আপনার শাস্তির সম্মুখীন হতে পারে। ওকে, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, ব্যাকলিংটা। তো আপনাদের সাথে মোটামুটি ব্যাকলিং কাকে বলে আমি বুঝিয়েছি, আমরা মোটামুটি সবাই বুঝি। তাও আমি আপনাদের একটু ক্লিয়ার করি ব্যাকলিং কয় টাইপের হয়। ব্যাকলিং নর্মালি 3 টাইপের হয়। তাহলে কি কি টাইপের হয়? প্রথমে হলো ইনবাউন্ড লিঙ্ক, যেটা আমরা সবাই বুঝি। ইনবাউন্ড লিঙ্ক মানে কি, অন্য ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে আসে, তাহলে সেটাকে আমরা কি বলি? ইনবাউন্ড লিঙ্ক। মনে করেন এটা হলো আমার ওয়েবসাইট, মনে করেন এটি হলো আপনার ওয়েবসাইট এবং ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে আসছে, তাহলে কি, সেটাকে আমরা কি বলছি? আমরা ইনবাউন্ড লিঙ্ক বলছি। ওকে, তারপরে হলো আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক কি, আপনার ওয়েবসাইট থেকে আপনি যদি অন্য ওয়েবসাইটে যান, এটি হলো আমার ওয়েবসাইট এবং এখান থেকে আমি ফেসবুকে গেলাম বা অন্য ওয়েবসাইটে গেলাম, সেগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি হলো আউটবাউন্ড লিঙ্ক। আমি এখানে উত্তর দিয়েছি, মনে করেন আপনি উইকিপিডিয়াতে যদি যান, উইকিপিডিয়া যদি আপনার ওয়েবসাইট হয়, দেখি না যে বিভিন্ন ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া আছে, তাহলে সেগুলো কি? আউটবাউন্ড লিঙ্ক। আমরা মেবি এখনো কি বুঝতে পারছি আউটবাউন্ড লিঙ্ক এবং ইনবাউন্ড লিঙ্ক বিষয়টি কি? মেবি তাও আমাদের কিছুটা সমস্যা হচ্ছে, তাও আমি বুঝিয়ে দিই। ধরেন আমরা খবরের কাগজ দেখেছি কখনো? খবরের কাগজ, মনে করেন খবরের কাগজে আবার একটা বিজ্ঞাপন দিলাম, বিজ্ঞাপনে লিখলাম যে আমার দোকানে আসো, ঠিক আছে, আমার দোকানে আসো। তাহলে বলেন তো এটা কি হবে? এটা হবে ইনবাউন্ড লিঙ্ক। কেন? বুঝতে পারছি যে আমার দোকানে আসো খবরের কাগজে আমরা দিচ্ছি, আমার দোকানে আসো, এটা কি হচ্ছে? এটা হলো ইনবাউন্ড লিঙ্ক। এখন আপনি আমার দোকানে আসলেন, আমার দোকানে সব ইলেকট্রনিক জিনিস, কিন্তু আমার দোকানে এসে বলছেন আমার চাল লাগবে। আমার দোকানে এসে কি চাচ্ছেন? ইলেকট্রনিক দোকানে চাল লাগবে। আমি বললাম পাশের দোকানে যাও, চাল পাবা। এই যে পাশের দোকানে যে আমি বললাম চাল পাবা, তাহলে এটাকে কি বলছি? আপনাকে আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি, তো এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। আমার ওয়েবসাইট থেকে অন্য জায়গায় যে পাঠিয়ে দেওয়া, সেটা হলো আউটবাউন্ড লিঙ্ক। এখন বলেন স্যার, আমি এখনো ক্লিয়ার হইনি। আমরা কি এখন বুঝতে পারছি আউটবাউন্ড লিঙ্ক কোনটা এবং ইনবাউন্ড লিঙ্ক কোনটা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, ভেরি গুড। তো আরেকটা যদি লিঙ্ক আছে, আমরা প্রায় দেখি এটি ওয়েবসাইটে, এটা সবচেয়ে ইজি বুঝা। একটি ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক থাকে না? একটি ওয়েবসাইটের মধ্যেই কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে, তো সেগুলোকে আমরা কি লিঙ্ক বলি? সেগুলোকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আপনার ওয়েবসাইটের পেজের মধ্যে যেগুলো লিঙ্ক থাকে,
সেগুলোকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এসইও টিপস থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ একটি পেজের মধ্যে যেগুলো থাকে সেগুলো ইন্টারনাল লিঙ্ক, এগুলো আমরা এমনি চোখেই দেখতে পাই। এটা আসলে বুঝার কোনো কিছু নেই। তো আমরা ব্যাকলিঙ্ক কয় টাইপের হয়, কেউ যদি আপনাকে ইনবাউন্ড লিঙ্ক বলে তাহলে আপনি ইজিলি বুঝতে পারছেন, আপনার ওয়েবসাইটে দেওয়ার জন্য যেগুলো লিঙ্ক বলছে সেগুলো। আউটবাউন্ড লিঙ্ক মানে কি, আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য যেগুলো, সেগুলো আউটবাউন্ড লিঙ্ক। এখন আপনারা একবার ইজিলি বুঝতে পারছেন। তাহলে আমরা সবাই ক্লিয়ার, আজকের জন্য সবাই, আমাদের ক্লাস শেষ। তো আপনাদের যদি এক্সামের জন্য যতটুকু লাগবে আমরা সম্পূর্ণ মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। সবারকে এক্সামের জন্য আগে থেকেই শুভকামনা থাকলো। এবং ঠিক আমাদের 7টার দিকে এক্সাম আমাদের হবে, ঠিক আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, স্যার আমি বুঝিনি, আমি বুঝিয়ে দিচ্ছি। যদিও আমার মোটামুটি কোনো কোশ্চেন থাকে না। ঠিক আছে, আমি, মিয়া ভাইয়া স্যার, বলেন। জি। স্যার বলতেছিলাম যে আমার ওই যে রোল নাম্বারটা হচ্ছে, আমি একটু ব্যস্ত, তারপরেও আমি চেষ্টা করেছিলাম। আমার সাথে ওই যে হোয়াটসঅ্যাপে আপনাদের যে স্যার, ওনার সাথে আমার যোগাযোগ আছে। ওনার কাছে রোল নাম্বারটা চাইছি, কিন্তু উনি তো দেয় নাই। হোয়াটসঅ্যাপে যদি না দেয় কল দিবেন, মোবাইলে কল দিবেন, ঠিক আছে? জি, মোবাইলে কল দিবেন। আজকে তো আর পাবেন না, কালকে তো বন্ধ। এবং আরেকদিন টাইম আছে শুধু 9 তারিখ। 9 তারিখ জি। নাম্বার আছে না আপনার কাছে? আমার কাছে তো ওইভাবে সেভ করে নাই, তবে হোয়াটসঅ্যাপের ওই নাম্বার হলেই তো হবে। আমি লাগলে আপনাদের নাম্বার আবার দিয়ে দিচ্ছি, সেদিনও দিয়েছিলাম, আজকে আমি আবার নাম্বার দিয়ে দিচ্ছি। অবশ্যই 10টা থেকে 5টা, ঠিক আছে? কল আচ্ছা দিবেন স্যার, 10টা থেকে 5টা, আপনি আমি দিয়ে দিতে দিচ্ছিলাম। পারবেন না? আমার কাছে আপনাদের ডিটেলস গুলো নেই, কেন? আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে নেই। আমি আপনাদের শুধুমাত্র ক্লাস নিচ্ছি, ঠিক আছে? জি, ক্লাসের যাবতীয় আনসার আমার কাছে পান। জি, ক্লাসের আনসার গুলো আমার কাছে, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরের জি। কাছে কি ক্লাসের কোনো আনসার পান? না। সেটা পাবেন না। একইভাবে আমার কাছে কোনো অ্যাডমিনিস্ট্রেটরের কোনো আনসার পাবেন না। বিষয়টি ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। ভাইকে মিউট করে দিই। আমি জি, আমি হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে কল দিয়ে একটু জেনে নেবেন, ঠিক আছে? জি স্যার। ওকে। হ্যাঁ, গনি ভাইয়া বলেন। আপনাকে আনমিউট করেছি, বলেন। গনি ভাইকে আনমিউট করতে পারছেন না? গনি ভাই আনমিউট করতে পারছেন না? ইয়েস, করতে পারলাম। জি বলেন। এক্সামের ব্যাপারে একটু কথা বলার ছিল আর কি। জি বলেন। এক্সাম কি নেক্সট, মানে আগামী রবিবার, জি, আগামী রবিবার। ওই আ- সন্ধ্যা 7টার সময় নাকি? জি, ক্লাস রেকর্ডটি আবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এতটুকুই, ওকে, ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে। তো দিলেরা বাবু বললো যে এত ডিটেলস কি এক্সামে থাকবে? আমরা বুঝবো, ঠিক আছে দিলেরা আপু, আমি সবসময় বলে থাকি আমরা বুঝবো, বুঝলে আনসার করতে পারবো, ঠিক আছে? আশা করি আমি ক্লাসে একবার কিন্তু বলিনি যে মুখস্থ করেন, ঠিক আছে? দিলেরা আপু কি বুঝতে পেরেছি? আজকে ক্লাস কি ক্লিয়ার হয়েছি? সেটা বারবার আমি বলেছি। মুখস্থ কিন্তু কাউকে করতে বলিনি, ঠিক আছে? দিলেরা আপু কি মুখস্থ করেছি? আমি মেবি কাউকে মুখস্থ করতে বলিনি, কিন্তু আমি বলেছি আমাদের হোমওয়ার্ক গুলো একটু ট্রাই করব, ঠিক আছে না? হোমওয়ার্ক গুলো একটু ট্রাই করব, যাতে আমার হোমওয়ার্ক গুলো একটাও আমরা ইয়ে না করি। ওকে? তো আমরা এইটুকু চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে, ঠিক আছে? তখন আপনাদের আমরা, না, এক্সাম জুমে হবে না, এক্সাম আপনারা গুগল শিটে হবে, ঠিক আছে? গুগল ফর্মে আপনারা এক্সাম দিবেন। প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি না, আপনারা সবাই বললেন এক্সাম নেওয়ার কথা বলার দরকার নেই। এক্সাম নিয়ে তো সবাই জানি, এক্সাম কোথায় হবে, কি কি মার্কস নিয়ে হবে, সবাই তো জানি, নাকি সবাই ভুলে গিয়েছেন?
ওকে। তো সবাই, যেটা বলছিলাম, এখন আবার বলছেন যে সংক্ষেপে এটা আগে তো বললেই হতো। আমি তো তখনই জিজ্ঞেস করলাম আপনাদের যে সংক্ষেপে জানতে চান নাকি। আপনারা তো সবাই বললেন যে আর দরকার নেই স্যার। মিড টার্ম এক্সাম নিয়ে অলরেডি কথা বলা হয়েছে, যে এসইও কিউআর থেকে শুরু করে আগে সবগুলো নিয়ে ক্লাস হবে। এক্সাম হবে কিছু এমসিকিউ এবং রিটেন কোশ্চেন নিয়ে, ঠিক আছে? এবং এক্সাম আমাদের ক্লাস টাইম বা শিডিউল টাইমে হবে। এক্সাম হবে আমাদের গুগল ফর্মে, এবং লিংক আমাদের গ্রুপে হবে। ভিউ রেজাল্টসে ক্লিক করে আমরা রেজাল্ট দেখতে পারবো, ঠিক আছে? এবং পোস্ট করার 2 ঘন্টা এর টাইমে আমরা উত্তরপত্র জমা দিতে পারবো। এবং সাবমিট করার, আম, উত্তরপত্র জমা দেওয়া যাবে না বা সাবমিট করা যাবে না। একজন 2বার করতে পারবে না। যদি কেউ একবারে বেশি সাবমিট করে তাহলে তার এক্সামটি বাতিল করা হবে। ভুল রোল নাম্বার দিলে তাদের কিন্তু এক্সাম বাতিল হবে। এটা নিয়েও আমি কথা বলেছি, যে আমাদের স্মল রিটার্ন এক্সাম যেগুলো হবে, স্মল রিটার্ন এক্সাম যেগুলো, কোশ্চেন যেগুলো থাকবেন এগুলো কিন্তু আপনাদের ক্রস থাকবে। রেজাল্ট যেগুলো পাবেন সেগুলো কিন্তু সব এমসিকিউ হবে। এমসিকিউ এর রেজাল্ট পাবেন পরবর্তীতে। আমরা নেক্সট ক্লাসে যখন আমরা আম, সবার ভুলগুলো দেখব, সেগুলো আমরা, রিটেন কোশ্চেনের আনসারগুলো আমরা সবাই ডিসকাস করব। তখন আমরা দেখে নিব কার কি ভুল হয়েছে, ঠিক আছে? আর এক্সামের দিন ক্লাস হবে না, এবং ফাইনাল এক্সাম নর্মালি পাবলিশ হয় না। রেজাল্ট কিন্তু পাবলিশ হয় না, ঠিক আছে? রেজাল্ট পাবলিশ হয় না, এবং রেজাল্টের দিন নর্মালি আমি রেজাল্ট নিয়ে ডিসকাস করি যে কে কিরকম পেয়েছে। এবং এটা আমি বলে রাখি যে ভিউ রেজাল্টস থেকে যদি আপনারা রেজাল্টটি না দেখতে পারেন, পরবর্তীতে আমাকে কিন্তু বলতে পারবেন না। শুধুমাত্র ক্লাসে এসে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব কে কত পেয়েছেন, ঠিক আছে? আশা করি আমরা এটা নিয়ে বুঝতে পারছি। আমি একটু আগে কি বলেছি ভাইয়া? আমরা এক্সাম লিংক কোথায় পাবো? গুগল ফর্মের লিংক কোথায় পাবো? আমরা ফেসবুক পেজে পাবো। বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? তাহলে এখানে গুগল ফর্ম দেখেছি, এখানে কোথাও কি আমি জুম লিখেছি? এটা কি জুম মনে হচ্ছে? এটা জুম মনে হচ্ছে না, তাই না? তো গুগল ফর্ম আর জুম কি এক? ভেরি গুড। তাহলে এটা জুম না, এটা গুগল ফর্ম। তো গুগল জুম যদি হয়, জুমের মধ্যে আপনি এমসিকিউ রেজাল্ট করতে পারবেন? মেবি না, তাই না? বা অন্য কিছু লিখতে পারবেন? মেবি না, তাই না? তো এটা অবশ্যই আপনার একটি খাতা বা ফর্মের মধ্যে লিখতে হবে। শহীদুল হাসান ভাইয়া, বিষয়টি ক্লিয়ার হয়েছি? খাতা না হলে আমরা আনসার দিতে পারবো না, ঠিক আছে? তিলারা ভাইয়া, না আপু, আপনি মিক্স আপ করেন না। ভাইয়া জিজ্ঞেস করছে যে আমি কোথায় থেকে জুম লিংক পাবো। এখানে আমি সুন্দর মতো লিখে দিয়েছি গুগল ফর্ম লিংক। উনি কোথা থেকে জুম পেয়েছেন আমি জানি না, ঠিক আছে? তো আমি ওনাকে ক্লিয়ার করলাম। বিষয়টি ক্লিয়ার? মেবি আমি বিষয়টি ক্লিয়ার। কোথাও কি এখানে জুম লেখা আছে? ভেরি গুড। তো আমরা ঠিক 7টার দিকে পোস্ট পাবো, ঠিক আছে? আমি আগে থেকেও বলেছি যে আমরা, আমাদের টাইম লিমিট 40 মিনিট। তারপরও আমি আপনাদের 9টা পর্যন্ত, 9টার পরে যদি কেউ পোস্ট সাবমিট করেন, যদি 9টার পরে কেউ সাবমিট করেন, আপনাদের 40 মিনিট যদিও,
আপনাদের টাইম লিমিট করা দিয়েছে 7টা থেকে 9টা। ঠিক আছে, টাইম লিমিট করে দিয়েছি 7টা থেকে 9টা। তো বাকিটা আপনারা চিন্তা করবেন, ঠিক আছে? 9টার পরে যদি কেউ কোশ্চেন সাবমিট করেন তাহলে কিন্তু তার রেজাল্ট আমি নিব না। ওকে? এবং আমি এটাও আপনাদের বলেছি যে রিটেন কোশ্চেনগুলো আনসার করার ট্রাই করবেন, তাহলে ইজিলি পাস করার পসিবিলিটি থাকে। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? রঞ্জন ভাইয়া আনসার পেয়েছেন? আশা আশা করি আনসার পেয়েছেন। এবং স্টুডেন্ট রোল আপনাদের এরকম থাকে, এবং অফিস টাইম আমাদের এই নাম্বারে মোবাইলে কল দিয়ে আপনার রেজাল্ট, রোল নাম্বারটি জেনে নেবেন। ওকে, বিষয়টি আমরা ক্লিয়ার তাহলে? মেবি আমি মোটামুটি সবাইকে ক্লিয়ার করে দিয়েছি। তাও যদি কোশ্চেন থাকে বলেন, স্যার আমি এখনো বুঝিনি, আমি আপনাকে মিউট আনমিউট করে বিষয়টি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, দিলারা আপু এখনো ক্লিয়ার না। ঠিক আছে, আমি দিলারা আপুকে, দিলারা আফরোজ আপু আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন কোন বিষয়টি ক্লিয়ার না? স্যার, পরীক্ষা আমি তো মনে হয় স্যার সবার থেকে ক্লাসের মধ্যে স্যার মানে এইজেড বেশি, তারপরে স্যার ভয়টা আমারও বেশি, আমারই বেশি মনে হয় স্যার। কিন্তু যে স্যার ইয়া হোমওয়ার্ক গুলো থেকে স্যার বলেছেন যে কোশ্চেন গুলো আসবে, ওখানে তো স্যার মানে এটা একটু স্যার আমি একটু কনফিউজ যে স্যার ওখানে কি স্যার যে আমি যা অ্যাকাউন্টিং। যা পড়িয়েছি আমি ওটা হিন্ট দিয়েছি, ঠিক আছে? হিন্টসটা আপনি যেভাবে নেবেন। ঠিক আছে, আমি আপনাকে জাস্ট বলেছি কি 1 থেকে 13টা ক্লাসের মধ্যে সবই থাকবে। ওকে, সেটা আমি যা বুঝতে যা পেরেছি পড়িয়েছি স্যার। সবই। এবং আপনি যেহেতু আমাদের সবগুলো ক্লাস করেছেন, হিন্টস দিয়েছি কি যে স্মল রিটেন কোশ্চেনের মধ্যে হোমওয়ার্ক গুলো আপনি করে দেখেন। ঠিক আছে, তাহলে একটা হিন্ট স্যারকে দিয়েছি। আর এটা কিভাবে নেবেন এটা তো আমি স্যার আহ, হোমওয়ার্ক গুলো করলে তো অলমোস্ট স্যার সব ক্লাসগুলোই ফলো আপ হয়ে যাবে, হোমওয়ার্ক গুলো ঠিক করলে আছে তাহলে আমার, সব ক্লাসগুলো ফলো আপ হয়ে যাবে। ওকে। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক স্যার আছে। সবার জন্য দোয়া করেন স্যার। জি আপনার অবশ্যই। জি, আপনার সম্মান যেন থাকে স্যার। জি অবশ্যই। আমি দেখবো যে সবাই কি রেজাল্ট করেছে, ঠিক আছে? আমি দেখি আর কেউ দেখে না, যাই হোক, আমার স্যার থ্যাংক ইউ যেটা স্যার। দেখা সেটা দেখলেই হলো। তো সবাই বুঝতে পারছেন আশা করি, ক্লিয়ার? মেবি ক্লিয়ার। ওকে, আপুকে মিউট করে দিলাম। সবাই তাহলে ক্লিয়ার হয়েছি। তাহলে নেক্সট টাইম আমাদের নেক্সট ক্লাসে জাস্ট আমরা 7টার দিকে পোস্ট পাবো। ওকে, সবাই ভালো থাকবেন। এলডিএম লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনারা রোল নাম্বারটাই হলো মেন। এলডিএম লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই, রোল নাম্বারটা ঠিক মতো লিখবেন। সেম রোল নাম্বার দেখলে আমি কিন্তু বাতিল করে দিব। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন। গুড নাইট। আহ শহীবুল ইসলাম ভাইয়া, আমি আপনাকে আগেও বলেছি একটু চিন্তা করে তারপরে করবেন, ঠিক আছে? এইটুকু আর কি আপনার স্বাধীনতা আছে, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, তাহলে গুড নাইট।